ধূমপান ও মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। স্মোকিং অ্যান্ড অ্যালকোহল কনজাম্পশন ইজ ইনজুরিয়াস টু হেলথ। আন্ডারওয়ার্ল্ড সমগ্র পৃথিবী জুড়ে রাজ করা অপরাধ জগতের একটি কমন ফ্যাক্টর। আন্ডারওয়ার্ল্ড অপরাধীদের নতুন নতুন ও নিখুঁত অপরাধ পদ্ধতিতে ব্যতিব্যস্ত বিশ্বের তাবর তাবর গোয়েন্দা বিভাগ। সোর্সের মধ্যে থেকে ভূত খুঁজে বের করতেই কালঘাম ছুটে যাচ্ছে গোটা পৃথিবীর পুলিশের। আন্ডারওয়ার্ল্ডের এরকমই এক দুর্ধর্ষ কর্মকাণ্ড ও তার গতি প্রকৃতি নির্ধারণের মাধ্যমে সমাজের কলুষিত ব্যক্তিত্বগুলিকে জনসমক্ষে পর্দাফাঁস করার উদ্দেশ্য নিয়ে আমাদের আজকের সেরা থ্রিলার গল্প দ্য ফাজ। গল্পটি প্রথম প্রকাশিত হয় 2025 সালের 27 ফেব্রুয়ারি স্বীকৃতি প্রকাশনী থেকে প্রকাশিত লাভ অ্যান্ড থ্রিলার গল্পগ্রন্থটিতে। গল্পটির প্রধান চরিত্রে দ্য ফাজ, ইরা, ভিক্টর, মলি, কোহেন, ক্যাসপার ও ইন্সপেক্টর গ্রেগরি। গল্পের সমস্ত চরিত্র অবাঙালি হলেও পাঠক ও শ্রোতাদের সুবিধার্থে গল্পটি বাংলা ও সহজ ইংরেজিতে রচিত হয়েছে। শুরু হচ্ছে গোয়েন্দা গল্প দ্য ফাজ। দক্ষিণ ভারতের কোনো এক অজানা পাহাড়তলি। শান্ত স্নিগ্ধ মনোরম বসন্তের একটি সকাল। পাহাড়ের গায়ে গড়ে ওঠা একটি 5 স্টার হোটেল রুমের ব্যালকনি। ইরা, তোমার এটা দেখা উচিত। পার্সোনাল ল্যাপটপটা নিয়ে এসে ইরার দিকে এগিয়ে দিল কোহেন। কোহেন বছর 23-এর জাপানি যুবক, বিশেষত্ব ফায়ার আর্ম এক্সপার্ট। মুহূর্তের মধ্যে কোনো আগ্নেয়াস্ত্রকে টুকরো করে কিভাবে পুনরায় তা যুক্ত করা যায় তার ফর্মুলা কোহেনের গুরু মস্তিষ্কের হার্ড ডিস্কে সঞ্চিত। কোহেনের ডাকে দূরের জলপ্রপাতের শুভ্র ধারাগুলো থেকে চোখ ফেরালো ইরা। ইরা বয়স 32, জন্মসূত্র মহারাষ্ট্র, বিশেষত্ব সংঘবদ্ধ আক্রমণের মাস্টার প্ল্যান বানানোয় সিদ্ধহস্ত। ডিগ্রি স্ট্যাটিস্টিক্স, হিউম্যান সাইকোলজি। ব্যালকনি থেকে নিজের রুমে ঢুকে কফির কাপটা রেখে কালো ফ্রেমে চশমাটা পরে নিল সে। পাশে চেয়ারে বসে শান্তভাবে ল্যাপটপটা নিয়ে বসল। কোহেন বলে উঠল, আই থিঙ্ক হি ইজ দ্য ফোর্থ ম্যান। ইরা ল্যাপটপে চোখ রাখল। ইউটিউবের 3 মিনিটের সামান্য একটি ভিডিও, ভিউ 500-রও কম। চ্যানেলের নাম দ্য ফাজ। শান্ত মস্তিষ্কে ভিডিওটা দেখতে থাকলো ইরা। কালো হুডি পরা এক যুবক, মুখমণ্ডল অস্পষ্ট, বিদ্যুৎ গতিতে ল্যাপটপের কিবোর্ডে আঙুল চালিয়ে যাচ্ছে। স্ক্রিনে একটি কম্প্যাক্ট লকিং সিস্টেম সফটওয়্যারের প্রো ভার্সন। সাধারণত বিদেশি বা বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলিতে এই সফটওয়্যার ব্যবহার করা হয়। ব্যাংকের অভ্যন্তরীণ তথ্য বা ডেটা এবং যাবতীয় আদান প্রদান বা ট্রানজাকশন সহ সমগ্র অর্থকে রক্ষা করার জন্য সাইবার সিকিউরিটির প্রধান রক্ষা কবচ এই লকিং সিস্টেম। যুবকটি নির্বিকারে আঙুল চালিয়ে যাচ্ছে। প্রি জেনারেটেড ডিকোডিং আর পারফেক্ট পাসওয়ার্ডের মাধ্যমে সাইবার লক ভেঙে গুঁড়িয়ে যাচ্ছে এক এক করে। অবশেষে এলো শেষ পেজটি। যুবকটির আঙুলের গতি বাড়ল। হঠাৎ সে থেমে গেল। হুডির আড়াল থেকে দেখা গেল একটা চতুর হাসি। তারপর এক আঙুলে কিবোর্ডে টিপল এন্টার। কম্পিউটার স্ক্রিনে লেখা ভেসে এলো জ্যাকপট, অর্থাৎ লকিং কোড ব্রেক হয়ে গেছে। ইরার দুপাশে এসে ইতিমধ্যে ল্যাপটপের স্ক্রিনে চোখ রেখেছে মলি আর ভিক্টর। মলি বয়স 29, জন্ম নজফগড়, দিল্লি। ডিগ্রি MBBS, জেনারেল ফিজিশিয়ান, জেনারেল সার্জন। বিশেষত্ব স্বল্প সময়ের মধ্যে গুরুতরভাবে আহত মানুষকে বাঁচিয়ে তোলা। এক্সট্রা কারিকুলার কমব্যাট ফাইটিংয়ে দক্ষ। ভিক্টর বয়স 33, জন্ম মাদুরাই, তামিলনাড়ু। বিশেষত্ব মাস্টার ইন মার্শাল আর্টস, যে কোনো পরিস্থিতিতে অস্ত্র ছাড়াই শত্রুকে কুপঘাত করতে অভ্যস্ত। সুপার স্কিল্ড, বলে উঠল ভিক্টর। শিডিউল দ্য গেম। তবে কোহেন, আগে দেখে নিও এজেন্ট কিনা।
বলে উঠল ইরা। মাস 6 আগের কথা। আন্ডারওয়ার্ল্ডের কুখ্যাত র্যাকেটগুলির মধ্যে একটি বড় অংশ জুড়ে বিরাজ করছে সাইবার প্রতারণা বা সাইবার ক্রাইম। এদের আধুনিক কার্যকলাপগুলির মধ্যে উল্লেখযোগ্য হল আন্তর্জাতিক ব্যাংকগুলির সার্ভার হ্যাক করে বড় বড় অঙ্কের টাকা ব্যাংকের বিভিন্ন কাস্টমারদের অ্যাকাউন্ট থেকে উধাও করে দেওয়া, কখনো কখনো ব্যাংকের সম্মান বাঁচাতে সেই অর্থ ফেরত দেওয়ার শর্তে ব্যাংকের নিজের অ্যাসেট থেকে কাঁড়ি কাঁড়ি মার্কিন ডলার এবং ইউরো হাতানো। ইউরেনাস বর্তমানে এই সমস্ত সাইবার ক্রাইম র্যাকেটগুলির মধ্যে প্রধান। গোটা পৃথিবীর তাবড় তাবড় দেশে ছড়িয়ে রয়েছে এর জাল। ইউরোপ, আমেরিকা, রাশিয়া, এমনকি ভারতীয় উপমহাদেশও এর জালের নাগাল থেকে বাঁচতে পারেনি। এর মাস্টার মাইন্ড কে, তার অবস্থান বা পরিচিতি কী, সে সম্বন্ধে এই ত্রিভুবনে কারও কোনো ধারণা নেই। তবে সূত্র অনুযায়ী এই মাস্টার মাইন্ড ক্যাসপার নামে পরিচিত। যদিও FBI, ইন্টারপোল, র, CBI কেউই এখনো পর্যন্ত তার টিকিটিও খুঁজে বের করতে পারেনি। মাস 6 আগে ইউরেনাসের এরকমই এক কর্মকাণ্ডের পরিকল্পনা করা হয়। ইউরেনাসের এশিয়া প্যাসিফিক শাখার কাজের জন্য 5 জন এক্সপার্ট নিয়ে একটি দল গঠন করা হয়। দলের নাম নিয়ন্স। ইরা, ভিক্টর, মলি, কোহেন এবং লাইকা। এদের মধ্যে লাইকার কাজ ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ। লাইকা, বয়স 30, জন্ম নেদারল্যান্ডস, বিশেষত্ব হ্যাকিং এক্সপার্টদের মাস্টার। ইউরেনাসের এবারের লক্ষ্য ছিল ব্যাংককের বিখ্যাত বিজনেসম্যান মংকুর চেনের থাই অ্যাকাউন্ট। বিখ্যাত আন্তর্জাতিক ব্যাংক ইস্টার্ন উডসের সাউথ ইস্ট এশিয়া শাখাটি ছিল তাদের এবারের টার্গেট প্লেস। নির্ধারিত দিনে অভিযান চলল। টিম লিডার ইরার পরিকল্পনায় কোনোবারই কোনো ফাঁক থাকে না। ওরা ব্যাংকে প্রবেশ করল। প্রতিবারের মতো এবারও সবকিছু নির্ভুলভাবে চলছিল। ব্যাংকের টাইট সিকিউরিটি চোখে ধুলো দিয়ে লাইকা সার্ভার রুমে প্রবেশ করল। এই সমস্ত সার্ভার রুমে সাধারণত অনেক দামি জ্যামার লাগানো থাকে, তাই বাইরে থেকে ব্যাংকের সার্ভার অ্যাক্সেস করা যায় না। সার্ভার হ্যাক করতে ব্যাংকের মধ্যে প্রবেশ করতে হয়। টিম নিয়ন্সের বাকি 4 সদস্যের চতুর সম্মোহনের আড়ালে লাইকা ওর তীব্র জাদুময়ী হাতে আকাঙ্ক্ষিত অ্যাকাউন্টটিকে নিজের আয়ত্তে আনতে লাগল। কিন্তু ঠিক তখনই হঠাৎ ব্যাংকের অ্যালার্ম বেজে ওঠে। সাধারণ মানুষজন আড়ষ্ট হয়ে দেওয়ালে সেঁধিয়ে যায়। ব্যাংক চত্বর ব্যাংকক পুলিশ আর সিকিউরিটিতে ছেয়ে যাওয়ার আগেই লাইকাবাদে বাকি 4 জন নিজেদের গাড়িতে এসে বসে পড়ে। শেষ মুহূর্তের কাজ বাকি থাকায় লাইকা আরও কয়েক সেকেন্ড অপেক্ষা করতে থাকে, কিন্তু এখানেই হয়ে যায় বিড়ম্বনা। লাইকার দেরি হয়ে যায়। টাকা ট্রান্সফারের কাজও সম্পূর্ণ হয় না। ইরার বারংবার কমান্ডে প্ল্যান বি অনুযায়ী লাইকা তাড়াতাড়ি সার্ভার রুম থেকে বেরিয়ে লিফট ধরে বেসমেন্টের কার পার্কিংয়ে আসে। সেখানে রাখা ওর আলাদা গাড়িটার কাছাকাছি পৌঁছতেই ব্যাংকক পুলিশ ওকে ঘিরে ফেলে। ক্যাসপারের বরাবরের ইনস্ট্রাকশন পুলিশের হাতে ধরা পড়লে মৃত্যু সুনিশ্চিত, কারণ হাজতে ঢোকার আগে ক্যাসপারের লোকই ওকে মেরে দেবে। তাই উপায় নেই দেখে লাইকা শেষ চেষ্টা করে। পকেট থেকে ওর সুইস রিভলভারটা বের করে বাঁচার চেষ্টা করে। নিজের গাড়িতে উঠে পড়ে, কিন্তু পালিয়ে বাঁচবার আগেই পুলিশের একটা গুলি ওর গুরু মস্তিষ্ক ছেদ করে চলে যায়। ঘটনাস্থলে বছর 30-এর যুবতীটির মৃত্যু হয়। আস্তানায় পৌঁছানোর আগেই ইরা ও বাকিরা খবরটা পায়। তবে ইরার নির্ভুল পরিকল্পনায় কোনো ফাঁক থাকার কথা ছিল না। লাইকার কাজ সম্পূর্ণ করে বেরিয়ে আসার আগেই অ্যালার্ম কীভাবে বেজে গেল সেটা নিয়েই ওরা খোঁজ চালায়। মাসখানেক পরে ওরা জানতে পারে সোর্সের মধ্যেই ভূত রয়েছে। খবরটা ইউরেনাসেরই অন্য একটি শাখা থেকে লিক হয়েছে। ওরা এটাও জানতে পারে খবরটি যে দিয়েছে সে FBI এর গুপ্তচর। ক্যাসপার ব্যাপারটা জানতে পারলে 2 দিনের মধ্যেই তাকে খুঁজে বের করে তাকে প্রাণদণ্ডে দণ্ডিত করে। এই ঘটনার পর থেকেই নিয়ন্স কার্যত অকেজো হয়ে যায়। স্টার হ্যাকার ছাড়া এই মারাত্মক ঝুঁকিপূর্ণ কাজ স্বাভাবিকভাবেই অসম্ভব। তাই নিয়ন্স সেই থেকেই পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে মাস্টার হ্যাকারদের খুঁজে চলেছে। ওদের প্রাথমিক লক্ষ্য সেরা 4 জন মাস্টার হ্যাকার বেছে তাদের মধ্যে একটি প্রতিযোগিতা রাখা। 4 জনের মধ্যে সেরা প্লেয়ারটিকেই নির্বাচিত করা হবে নিয়ন্সের 5ম সদস্য রূপে।
ইরার কথা মতো চতুর্থ প্রতিযোগী দ্য ফাজ এর ব্যাকগ্রাউন্ড চেক শুরু হলো। ও কোথায় থাকে, কোথায় কাজ করে, কখন ঘুম থেকে ওঠে, কখন ঘুমোতে যায়, কাদের সঙ্গে কথা বলে, সব খবর কোহেন আর ভিক্টর মারফত চলে এলো ইরার কাছে। দিল্লির গুরগাঁওয়ে একটি 1 BHK ফ্ল্যাটে একাই থাকে যুবকটি। আসল নাম শিবম গোখলে। পুরাতন বাড়ি পুনে, মহারাষ্ট্র। আগে পিছে কেউ নেই। দিল্লির একটি টেকনো হাবে সফটওয়্যার ডেভেলপারের কাজ করে। তবে সকলের অজান্তে দিল্লির চাঁদনি চকের হ্যাকার গোষ্ঠীর লোকেদের সঙ্গেও যোগাযোগ রাখে। পুলিশ বা সিবিআই এর কোনো চোখ পাওয়া যায়নি। ব্যাকগ্রাউন্ড চেকে আশ্বস্ত হলে ক্যাসপারকে মেল মারফত খবর পাঠিয়ে ইরা প্রতিযোগিতায় অনুমতি দিল। প্রত্যেক প্রতিযোগীর মেলে ইউরেনাসের ইনভাইটেশন লেটার পাঠানো হলো। সঙ্গে পাঠানো হলো ফ্লাইট টিকিট, ভিসা, 3 দিনের হোটেল অ্যাকোমোডেশনের নথি এবং প্রতিযোগিতার ঠিকানা। সিঙ্গাপুর, রাত 1টা। নির্জন সমুদ্র সৈকতে গড়ে উঠেছে একটি 4 তলা বাড়ি। বাড়ির বাইরে 6.5 ফুটের সুঠাম 2 গার্ড। এখানেই সংগঠিত হবে নিয়ন্সের বেস্ট হ্যাকার বাছাইয়ের সুপ্রতীক্ষিত প্রতিযোগিতা। বলা বাহুল্য, এই সকল কর্মকাণ্ড সবই পুলিশ প্রশাসনের নজরের আড়ালে। নির্জন বাড়িটির 4 তলার ফাঁকা সেমিনার রুমে এক এক করে 4 প্রতিযোগী উপস্থিত হলো। রুমের 4 কোণে প্রতিযোগীদের ছদ্মনাম লেখা 4টে কম্পিউটার সিস্টেম। প্রত্যেকে নিজের আসন গ্রহণ করল। প্রতিযোগী 1, ব্ল্যাক বক্স, বছর 19-এর জার্মান তরুণী। 2, ক্লাউড 1, বছর 45-এর কেনিয়ান যুবক। 3, অ্যান্ড্রোমেডা, বয়স 26, জাপান। এবং 4, দ্য ফাজ। সেমিনার রুমের ডান দিকে স্ক্রিনটি অন হলো। স্ক্রিনে একটি এআই অপারেটেড মহিলার প্রতিছবি ভেসে। গুড মর্নিং ফ্রেন্ডস। আজ সেই প্রতীক্ষিত দিন, যেদিন আপনাদের মধ্যে একজনের ভাগ্যের দরজা খুলতে চলেছে। চিরাচরিত একঘেয়ে জীবন থেকে একটি নতুন রোমাঞ্চকর জীবনে পদার্পণ করতে চলেছেন আপনাদের মধ্যে কেউ। সেরা মানুষটি পাবেন তার সঙ্গে দেখা করার সুযোগ, যার জন্য পৃথিবীর টপ বিজনেসম্যানরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে লাইনে দাঁড়িয়ে থাকে। গেমটি জিততে পারলে বিশ্বের সেরা মানি মেকিং গ্রুপ ইউরেনাসের অংশ হতে পারবেন আপনি। কিন্তু তার জন্য আপনাদের একটি ছোট্ট পরীক্ষা দিতে হবে। আপনাদের প্রত্যেকের স্ক্রিনে বিশ্বের সেরা ব্যাংকের আদলে বানানো টপ সিক্রেট সাইবার লকিং সিস্টেম ফুটে উঠবে। আপনাদের শুধু এটি আনলক করে দেখাতে হবে। তবে সময়টা একটু কম, মাত্র 90 সেকেন্ড। যদিও বৃহত্তরভাবে ভাবলে সেটা 900 মিলিসেকেন্ড বলা যেতে পারে, কারণ আমরা সবাই জানি এই গোটা দুনিয়া আমাদের ভাবনার উপরেই টিকে আছে। তাহলে শুরু করা যাক। বেস্ট অফ লাক। ইয়োর টাইম স্টার্টস অন কাউন্ট 10। প্রত্যেকের স্ক্রিনে কাউন্টডাউন শুরু হলো। সময়সীমা মাত্র 90 সেকেন্ড। 2, 1, 0। স্ক্রিনে ভেসে উঠল আমেরিকান সাইবার লকিং সিস্টেমের প্রো ভার্সন। নিচে ডান কোণে 1.5 মিনিটের টাইম লাইন চলছে। জার্মান তরুণী ও কেনিয়ান যুবক ক্ষিপ্র গতিতে কিবোর্ড চালাচ্ছে। জাপানি তরুণী চোখ বন্ধ করে বসে আছে। এদিকে ফাজ স্ক্রিনের দিকে তাকিয়ে এক মনে কি যেন ভেবে চলেছে। 30 সেকেন্ড পর হঠাৎ জাপানি অ্যান্ড্রোমেডা চোখ খুলল। চোখ খুলেই যেন হাতে তড়িৎ স্ফুলিঙ্গ ছুটিয়ে দিল। এতক্ষণে ফাজ হাত চালানো শুরু করেছে। জাপানি যুবতীর হাতে তীব্র গতি সকলকে ছাপিয়ে গেল। এদিকে ফাজ তার নির্দিষ্ট গতিতে এগিয়ে চলেছে। সকল প্রতিযোগীর চিন্তিত নজর কম্পিউটার স্ক্রিনে। প্রায় 2000 কিলোমিটার দূরে দক্ষিণ ভারতের কোনো এক অজানা পাহাড়তলি সংলগ্ন হোটেল রুমের স্মার্ট স্ক্রিনে 4 প্রতিযোগীর লড়াই দেখে চলেছে নিয়ন্সের সদস্যরা। সঙ্গে 2 জাজ, ইউরেনাসের 2 মহান হ্যাকার টার্জান আর ডেড বয়। কোরিয়ান হ্যাকার ডেড বয় বলে উঠল, I think it's definitely Andromeda.
খেলা এখনো শেষ হয়নি, কে আগে ক্র্যাক করে সেটাই দেখার। তবে ওরকম কেন বললেন? ব্ল্যাক বক্স আর ক্লাউড ওয়ানের টেকনিক সেম। দুজনেই অ্যাডমিন লগ ইন বাইপাসের মাধ্যমে মাল্টি লেয়ার ফায়ারওয়াল ইনভেট করে পাসওয়ার্ড ক্র্যাক করতে চাইছে। তবে প্র্যাকটিক্যাল কাজে এতে সময় বেশি লাগে, তেমনি ঝুঁকিও প্রচুর। যে কোনো মুহূর্তে অ্যালার্ম বেজে যেতে পারে। ওয়ারাজ অ্যান্ড্রোমেডা কাজ করছে ব্রুট ফোর্স আর টুলসের সাহায্যে। পারমিউটেশন কম্বিনেশনের মাধ্যমে পাসওয়ার্ড জেনারেট করে ও মাল্টি লেয়ার ফায়ারওয়াল ক্র্যাক করতে চাইছে। এতে ঝুঁকি কম, অ্যালার্ম বাজবে না, তবে সময় বেশি লাগবে। কিন্তু ওর যা স্পিড, বাকিরা কেউ ওর কাছে টিকবে না। এখন ফাজ কি টেকনিক ব্যবহার করে সেটাই দেখার। সকলের নজর এবার ফাজের উপর গিয়ে টিকল। ফাজ তার নির্দিষ্ট গতিতে একের পর এক ফায়ারওয়াল ভেঙে চলেছে। প্রথম 40 সেকেন্ড ওর টেকনিক সেভাবে কেউ বুঝতে পারছিল না। এবার ওর এক বিশেষ পদ্ধতি দেখে হাঙ্গেরিয়ান জাজ টারজান বলে উঠল, ও মাই গড, ইজ জিনিয়াস। এসকিউএল ইনজেকশন। খুব কম হ্যাকারকেই এটা ব্যবহার করতে দেখেছি, তবে কম্পিটিশনে তো কাউকে দেখিনি। অ্যালার্ম বাজার রিস্ক নেই, তবে সাকসেস রেট অনেক কম থাকে এতে। হ্যাকিংয়ের লেটেস্ট টেকনিক, তাই কম্পিটিশন জিততে কেউ রিস্ক নেয় না এটা ব্যবহার করার। দেখা যাক। ঘড়ির কাঁটা এগোচ্ছে, আর মাত্র 15 সেকেন্ড। তখনই হঠাৎ অ্যান্ড্রোমেডার স্ক্রিনে সবুজ লাইট জ্বলে উঠল। আনন্দে লাফিয়ে উঠল সে। উৎসাহিত হবে নাই বা কেন, মাত্র 45 সেকেন্ডে একটা মাল্টি লেয়ার প্রো সাইবার লকিং সিস্টেমকে হ্যাক করে নিয়েছে সে। এরপরই কেনিয়ান আর জার্মান হ্যাকারদের কম্পিউটার লাল বাতি সংকেত দিয়ে উঠল। অর্থাৎ ফায়ারওয়াল ক্র্যাক করার সময় তাড়াহুড়োতে ওরা ব্যাংকের অ্যালার্ম বাজিয়ে ফেলেছে। কার্যত দুজনেই ডিসকোয়ালিফাইড। বাকি রইল ফাজ। ওর হাতের আঙুল থামবার নাম নিচ্ছে না, তীব্র গতিতে ছুটে চলেছে। এ যেন জীবন মরণের একটা লড়াই। আর মাত্র 5 সেকেন্ড। 4, 3, 2, গ্রিন লাইট। ফাজ ক্র্যাক করে ফেলেছে। তবে ওর সেরকম কোনো উল্লাস নেই। সেই চেনা হুডির আড়ালে শুধুমাত্র একটা বাঁকা হাসি। সেমিনার রুমের লার্জ স্ক্রিনে এবার এআই অপারেটেড সেই মহিলার প্রতিচ্ছবি ভেসে উঠল। ওয়েল ডান এভরিওয়ান। সকলে খুব ভালো খেলেছেন, সকলে নিজেদের 100% দিয়েছেন। কিন্তু আনফর্চুনেটলি ব্ল্যাক বক্স আর ক্লাউড ওয়ান ডিসকোয়ালিফাইড হয়ে গেছেন। তবে মন খারাপ করবেন না, ইউরেনাস আবার আপনাদের কাছে পৌঁছে যাবে সঠিক সময়ে। আপনাদের অনুরোধ করা হচ্ছে নিজেদের হোটেল রুমে ফিরে যেতে। জার্মান তরুণী এবং কেনিয়ান যুবক চলে গেল। স্ক্রিনের কৃত্রিম সুন্দরী যুবতী আবার বলে উঠল, কংগ্রাচুলেশনস অ্যান্ড্রোমেডা অ্যান্ড দ্য ফাজ। আপনারা দুজনেই বিজয়ী। তবে আজকের প্রতিযোগিতায় কে সেরা তা জানতে আপনাদের কাল সকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে। আপনাদের পুরস্কার আপনাদের হোটেল রুমে পৌঁছে দেওয়া হবে। তখনই জানতে পারবেন ইউরেনাস আপনাদের মধ্যে কাকে অন্তর্ভুক্ত করেছে। ধন্যবাদ। স্ক্রিন অফ হয়ে গেল। ফাজ আর অ্যান্ড্রোমেডা করমর্দন করে নিজের হোটেলের দিকে পা বাড়ালো। এদিকে জাজেরা নিজেদের ফলাফল নিয়ে তৈরি। কোরিয়ান জাজ ডেড বয় বলে উঠল, রীতিমতো রোমাঞ্চকর প্রতিযোগিতা। অনেক কম্পিটিশন জাজ করেছি, তবে এরকম ফলাফল কোনোদিন আসেনি। আমার বন্ধু টারজান রীতিমতো দ্বিধাগ্রস্ত। যাই হোক, মূল কথায় আসি। আমরা দুজনে সম্মিলিতভাবে কোনো একজনকে সিলেক্ট করতে পারিনি। আমার ভোট গিয়েছে অ্যান্ড্রোমেডার দিকে, টারজান সিলেক্ট করেছে ফাজকে। এখন একটাই উপায়, নিয়ন্সের টিম লিডার এদের দুজনের মধ্যে যাকে ভোট দেবেন সেই হয়ে যাবে নিয়ন্সের পঞ্চম সদস্য। সবকিছু শুনে ইরা উঠে দাঁড়ালো। ব্যালকনিতে গিয়ে দূরের সেই ঝর্ণাটার দিকে শান্তভাবে তাকিয়ে থাকলো। তবে ওর দু হাতের আঙুলের একে অপরের প্রতি তীব্র ঘর্ষণ বুঝিয়ে দিল ওর মধ্যে এখন কতটা তীব্র উদ্বেগ কাজ করছে। মিনিট দুয়েক চুপচাপ চিন্তা করে নিঃশব্দে ও দুই জাজের সামনে এসে বসল। শান্তভাবে বলল, দা ফাজ। জাজেরা হাসি মুখে সম্মতি সুরে মাথা নাড়ল। পরের দিনে সকাল। ফাজ ঘুম থেকে উঠেছে। চুপচাপ বসে এক দৃষ্টে তাকিয়ে রয়েছে রুমের দরজার দিকে। ওর আত্মবিশ্বাসী দৃষ্টি বুঝিয়ে দিচ্ছে
ফলাফল ওর জানা। তখনই হঠাৎ ওর দরজার নিচের ফাঁক থেকে একটা সাদা খাম স্লাইড করে ভেতরে ঢুকে গেল। ফাজ এগিয়ে গেল, খামটা হাতে নিল। খামের বাইরে ইউরেনাসের প্রতীকী চিহ্ন। ও খামটা খুলল। টাইপ করা ইংরেজিতে গুটি কয়েক লেখা। Congratulations. Welcome to Neons. Take a deep breath as your bank account is going to explode by euros. Regards, Casper. ঘণ্টাখানেকের মধ্যেই সিঙ্গাপুর সিটির মর্নিং ব্রেকিং নিউজে ভেসে উঠল একটা মারাত্মক খবর। সিঙ্গাপুরের এক টপ রেটেড হোটেল মেরিন বে স্যান্ডসের 3rd ফ্লোরের একটি রুম থেকে এক জাপানি যুবতীর মৃতদেহ উদ্ধার হয়েছে। এরকম ঘটনা এই স্বনামধন্য হোটেলে এর আগে কখনো ঘটেনি। মৃত্যুর কারণ সম্বন্ধে এখনও অনুসন্ধান চলছে। ফরেনসিক অফিসারদের মতে মৃতদেহের কাছ থেকে পাওয়া একটি সাদা খামে কিছু কেমিক্যাল স্যাম্পেল পাওয়া গিয়েছে, যা থেকে তাদের ধারণা এতে অ্যানথ্রাক্স জাতীয় কোনো রাসায়নিক ব্যবহার করা হতে পারে। মৃতার পুরো পরিচয় এখনও জানা যায়নি। ইরা আর মলি মুখোমুখি কফির কাপ হাতে। মলির মন ভালো নেই, বিষণ্ণ মুখে চুপচাপ কফি খেয়ে যাচ্ছে। মলির এই অবস্থা দেখে ইরা বলে উঠল, হোয়াট হ্যাপেন্ড? মলি চোখ তুলে তাকালো, কফির কাপটা রেখে বলল, তুমি জানো না? ইরা থমকে গেল, ওর ভ্রু কিছুটা কুঁচকে গেল, তারপর আবার স্বাভাবিক হলো। ও যেন মলির মনের কথা জেনে ফেলেছে। স্বাভাবিকভাবে কফি খেতে খেতেই ও বলে উঠল, অ্যান্ড্রোমেডার জন্য দুঃখ হচ্ছে? তোমার হচ্ছে না? ইরা একটা দীর্ঘশ্বাস নিয়ে আস্তে আস্তে বলল, ইউরেনাস জয়েন করার পর থেকে সুখ, দুঃখ, কান্না, হাসি এসব ইমোশনগুলো কেমন যেন আবছা হয়ে গেছে। তুই তো জানিস আমাদের প্রত্যেকের একটা নিজস্ব স্টোরি আছে। কারো মন ভাঙা স্টোরি, কারো অপমানিত হওয়া স্টোরি, কারো কিছু করে দেখানোর, তো কারো মৃত্যু থেকে মুখ ফিরিয়ে বাঁচার বাহানা খোঁজা স্টোরি। যন্ত্রের মতো কাজ করতে করতে আমরা যেন যন্ত্রই হয়ে পড়েছি। দুনিয়াটা না টাকা ছাড়া কিছুই না। ছোটবেলা থেকে বাবার মুখেও এটা শুনে এসেছি। টাকার জন্য বাবাকে কত কষ্টই না করতে দেখেছি। বাস স্ট্যান্ড, ভিটি স্টেশন, কত জায়গায় কুলিগিরি করেছে বাবা পয়সা রোজগারের জন্য। মা লোকের ঘরে বাসন মেজেছে। মুম্বাইয়ে বড় বড় ফ্ল্যাটের বাবুদের নোংরা নজর সহ্য করেছে। তাতে করেও আমরা বান্দ্রার চলের বাইরে বেরিয়ে এক কামরার একটা ঘর বাঁধতে পারিনি। সেই লাইন দিয়ে জল নেওয়া, রেশন নেওয়া, টয়লেট যেতে গেলেও লাইন দিতে হয়। বৃষ্টি হলেই হাঁটু পর্যন্ত নোংরা জল ঠেলে কলেজ যাওয়া। সুন্দরী হওয়ার জন্য কলেজের ছেলেদের হায়নার নজর থেকেও নিজেকে বাঁচাতে পারতাম না। একবার তো এক বড় বাপের ছেলে টাকা অফার করে কুপ্রস্তাবই দিয়ে বসল। নিজেকে অনেক ছোট মনে হয়েছিল সেদিন। এরপর আমার জীবনে বেদান্ত এলো। খুব ভালোবাসতো আমায়। আমিও। নবী মুম্বাইয়ের পশ এরিয়ার ওই বাড়ি। ওর বাবা ওখানকার বড় কন্ট্রাক্টর। হাইফাই ব্যাপার। একদিন আমাকেও নিজের বাড়ি নিয়ে গেল। সেদিন ওর বাড়িতে কেউ ছিল না, তাই যা হওয়ার তাই হলো। কথাটা বলে আবার একটা দীর্ঘশ্বাস নিয়ে ইরা বলতে শুরু করলো, আমিও একদিন আমার বাড়ি নিয়ে এলাম ওকে। বসে চা খাওয়ালাম, বাবা মায়ের সঙ্গে পরিচয় করালাম। কিন্তু ওখান থেকে ফিরে যাওয়ার পর ওর আর কোনো পাত্তাই পেলাম না। পুরো ভ্যানিশ হয়ে গেল। পরদিন থেকে কলেজে ওকে দেখতেও পেলাম না। মাসখানেক পর না পেরে ওর বাড়ি গেলাম। জানতে পারলাম ওর বিদেশ যাওয়াটা কমাস আগে থেকেই ঠিক হয়েছিল। সিকিউরিটি ডেকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দিল আমায়। মলি চুপচাপ ইরাকে শুনে চলেছে। ও আশ্চর্য হলো, কথাগুলো বলতে বলতে ইরার চোখের কোণ দুটো একবারের জন্যও আর্দ্র হলো না। ইরা আবার বলে উঠল, এরপরে ইউরেনাসের খবর পেলাম। ওদের কার্যকলাপ বোঝার চেষ্টা করলাম, ইউটিউব ভিডিও বানালাম। 2 বছর খাটলাম, একদিন ডাক পেলাম।
প্রতিযোগিতা জিতলাম। বছর খানিক পরে বেদান্তের বাড়ির সামনাসামনি একটা 40 কোটি 3 BHK গিফট করলাম বাবা মাকে। মলি বিব্রতভাবে বলে উঠল, কিন্তু তুমি এসব আমায় কেন বলছো? ইরা চেয়ার ছেড়ে উঠে ব্যালকনির দিকে এগিয়ে গিয়ে দাঁড়ালো। তারপর পেছনে ঘুরে বলল, বলছি এটা বোঝানোর জন্য যে ইউরেনাস লোকে এমনি এমনি জয়েন করতে চায় না। যারাই জয়েন করে তাদের প্রত্যেকের নিজস্ব একটা আলাদা গল্প থাকে। যাদের কাছে অর্থের গুরুত্ব নিজের জীবনের থেকে বেশি হয়ে দাঁড়ায়, তারাই এখানে আসে। তোর নিজের কথা ভাবনা, তুই কি পয়সার জন্য এখানে জয়েন করিসনি? যদিও তোর রিক্রুটমেন্ট এই পদ্ধতিতে হয়নি, কারণ ডাক্তারদের এই প্রফেশনে আসার হার কম। অ্যান্ড্রোমেডাও আমাদের থেকে আলাদা নয়। ইউরেনাসের আমন্ত্রণ গ্রহণ করার সময়ই ওরা প্রত্যেকে মেন্টালি প্রিপেয়ার্ড হয়ে এসেছিল। ও হয়তো বুঝেই গিয়েছিল প্রতিযোগিতা ওকে জিততেই হবে। ওর কাছে দুটোই পথ ছিল, জয় না হয় মৃত্যু। কিন্তু কেন? ও তো ভালো একজন প্রতিযোগী ছিল। ফাজের সঙ্গে সেও তো জিতেছিল। ক্যাসপার পরেও তো ওকে ব্যবহার করতে পারত। সেটা হয় না মলি। তুই ভালো করেই জানিস বর্তমানে হ্যাকারদের মার্কেটে কতটা ডিম্যান্ড রয়েছে। গতকালের কম্পিটিশনের ভিডিও আন্ডারওয়ার্ল্ডে অ্যাভেলেবেল। অন্যান্য গ্রুপগুলো ওদের পারফরমেন্স দেখেছে। ইউরেনাস ছেড়ে দিলেই হয়তো অন্য কোনো গ্রুপ ওকে লুফে নিত। তখন অন্য গ্রুপের হয়ে ও ইউরেনাসেরই বিরুদ্ধে কাজ করত। ইউরেনাস কখনোই সেটা হতে দেবে না। প্রফিট ছাড়া ক্যাসপার ব্যবসা করে না। তাহলে বাকি দুজনকে ছেড়ে দেওয়া হলো কেন? বাকি দুজনের পারফরমেন্স তুই দেখিসনি? ওদের ইউরেনাস কি কোনো গ্রুপই নেবে না, যতদিন না ওরা নিজেদের হ্যাকিং টেকনিক বদলায়। কাম ডাউন গার্লস, দেখো আমাদের সামনে কে এসেছে। দরজার সামনে দাঁড়িয়ে বলে উঠল ভিক্টর। ওরা দুজনেই দরজার দিকে তাকালো। ভিক্টরের সঙ্গে দাঁড়িয়ে প্রায় 6 ফুট উচ্চতার কালো হুডিযুক্ত পুল ওভার পরিহিত এক ব্যক্তি। শক্ত চিবুকের মুখে একটা পরিচিত বাঁকা হাসি। ভিক্টর আবার বলে উঠল, Introducing none other than the master of all hackers, the fifth man of Neons, one and only the Faz. ফাজকে দেখা মাত্রই ইরার মুখে হাসি ফুটল। হাততালি দিতে দিতে ও সামনে এগিয়ে এসে বলল, না, আমার কামটা তো আগেই জেনেছি। এবার মানুষটার মুখটাও যদি দেখতে পেতাম। ঘোমটাটা খোলোই না বন্ধু, নিজেদের মধ্যে লজ্জা কিসের? ফাজ ধীরে ধীরে নিজের হুডিটা খুলে ফেলল। বেরিয়ে এলো বছর 35-36-এর একটা শক্তপোক্ত চিবুকের সুঠাম দেহের অধিকারী ভারতীয় পুরুষের মুখ। ওর ঘোলা কয়লা চোখ দুটো মেপে নিতে লাগলো ঘরে উপস্থিত প্রত্যেককে। ইরাও এক দৃষ্টে অনেকক্ষণ তাকিয়ে রইল ফাজের দিকে, যেন কিছু একটা খোঁজার চেষ্টা করলো ওর মধ্যে। হয়তোবা নিজের নির্বাচনটা ঠিক কিনা যাচাই করে নিতে চাইল ওর চোখের দিকে তাকিয়ে। কোহেন হেসে বলে উঠল, কি হলো, চোখ দিয়েই মেরে ফেলবে নাকি? লেট মি ইন্ট্রোডিউস হিম উইথ এভরিওয়ান। বলেই সকলের সঙ্গে ওর পরিচয় করিয়ে দিতে লাগলো। পরিচয় পর্ব শেষ হলে ইরা বলে উঠল, নিয়ন্সের একটা নীতি আছে, আমরা প্রত্যেকেই একে অপরের লাইফকে ভ্যালু দিই। নিয়ন্স শুধু একটা টিম নয়, এটা একটা পরিবার। পরিবারে ঝগড়া ঝামেলা খুনসুটি হয়েই থাকে, তবে সেটা কখনোই টিমের ভবিষ্যৎ বা কারো প্রাণের থেকে বেশি গুরুত্বপূর্ণ নয়। আর একটা কথা, নিয়ন্সের সব সিদ্ধান্তই টিম লিডার নেয়। টিম লিডারের কথা শুনে চলাই তোমার কাজ এবং প্রাণের জন্য উপযুক্ত। ফাজ সম্মতি সুরে মাথা নাড়ল। ইরা আবার বলল, তোমার আগে তোমার জায়গায় যে ছিল সেও আমাদের অনেক প্রিয় ছিল, কিন্তু সঠিক সময়ে টিম লিডারের কথা না শোনার জন্য তাকে হারাতে হয়েছে। সে না হারলে আজ হয়তো আমাদের সামনে এখন তুমি এভাবে দাঁড়িয়ে থাকতে না। ফাজ আবার মাথা নাড়ল। ইরা আবার বলে উঠল, আমরা সবাই তোমার বন্ধু। যত তাড়াতাড়ি আমাদের সঙ্গে মিশে যেতে পারবে ততই তোমার জন্য ভালো। আমরা প্রাণ দিয়ে তোমাকে প্রোটেক্ট করব, কিন্তু পরিবর্তে তোমাকেও সৎ থাকতে হবে। ওকে ম্যাডাম, অনেক ভারী ভারী কথা হয়ে গেছে। এবার আমাদের বন্ধুকে একটু রেস্ট নিতে দাও সকলে। আসলে অনেক জার্নি করে এসেছে না। হোয়াই নট, রিল্যাক্স। এখন বিশ্রাম করো, লাঞ্চে দেখা হবে।
ইরা, কোহেন, ভিক্টর ও মলি নিচে রেস্টুরেন্টে ফাজের জন্য অপেক্ষারত। ইরা উৎসুক চোখে সিঁড়ির দিকে বারবার তাকাচ্ছে। তখনই সাদা হাওয়াই শার্ট আর ব্যাক ব্রাশ করা চুলের ফাজকে সকলে নেমে আসতে দেখল। চোখে একটা গোল ফ্রেমের কালো সানগ্লাস। ওর পেশিবহুল স্লিম লোমশ শরীর দেখা মাত্রই আশেপাশের সকল মহিলা মহলের মধ্যে মৃদু একটা গুঞ্জন ছড়িয়ে গেল। কোহেন গলা খাঁকারি দিয়ে বলে উঠল, ইরা ম্যাডাম, আপনি কি কিছু বলবেন? ইরা কিছু না বলে মৃদু হাসল। মলি বলে উঠল, এইবার বুঝতে পারলাম এতদিন আমার মনে ছেলেদের প্রতি কোনো রকম ফিলিং জন্মায়নি কেন। এর আগে এরকম কাউকে সামনাসামনি কোনো দিন দেখিনি বলেই হয়তো। তা আমরা কি বানের জলে ভেসে এসেছি? না মানে তোমরাও পুরুষ, কিন্তু সেরকমভাবে কোনো দিনই মনে হয়নি। তোমাদের তো দাদার ভাইয়ের চোখেই দেখেছি। কোহেন হো হো করে হেসে উঠল। ভিক্টর কিছু না বলে প্লেট পেতে খাওয়া শুরু করে দিল। ইরা এক দৃষ্টিতে ফাজের দিকে তাকিয়ে। ফাজ ডাইনিং চেয়ারে এসে বসল। সসম্ভ্রমে বলল, গুড আফটারনুন এভরিওয়ান। ডোন্ট বি সো ফর্মাল। বলে উঠল ইরা। ওরা লাঞ্চ শুরু করলো। মলি বলে উঠল, আচ্ছা ফাজ, তোমার নাম ফাজ হলো কিভাবে? ফাজ নিঃশব্দে চেবাতে চেবাতে একবার মৃদু হাসল। তারপর বলল, ছোটবেলায় আমি জোড়া তাপ্পি দিতে খুব ভালোবাসতাম, সেটা কথায় হোক বা এক্সাম পেপারে। এক্সামের সময় অফিসে লুকিয়ে ঢুকে অন্যের এক্সাম পেপারে লুশিট নিজের খাতায় লাগিয়ে দিতাম। টিচার কিছু জিজ্ঞেস করলে বেশিরভাগ সময় ডিটেল অ্যান্সার মনে থাকতো না, তাই এদিক ওদিক ঘুরিয়ে জোড়া তাপ্পি দিয়ে উত্তর দিতাম। কিন্তু মূল অ্যান্সারটা কোনোভাবেই মনে পড়তো না। একজন টিচার তো আমার নামই রেখে দিল, তাপ্পি। কথাটা শুনে সবাই সমস্বরে হেসে উঠল। মলি প্রথমবার ইরাকে এভাবে হাসতে দেখল। ইরা হাসতে হাসতে বলে উঠল, তারপর আর কি, আমি দেখলাম রীতিমতো মান সম্মানের ব্যাপার। তাপ্পি ডাকটা শুনতে খুব একটা ভালো লাগতো না। যেতে আসতে রাস্তাঘাটে সবাই তাপ্পি তাপ্পি করে ডাকতো, তাই ভাবলাম এর একটা কিছু বিহিত করতেই হবে। তাপ্পিটাকে একটা ইংরাজি প্রতিশব্দ দিয়ে তাপ্পি দিয়ে দিলে যারা ওই নামে ডাকে তাদেরও মন ভরবে, আর আমারও খুব একটা খারাপ লাগবে না। তাই একদিন স্কুল যাওয়ার সময় নিজেই একটা কাগজে ফাজ লিখে পিঠে সাঁটিয়ে দিলাম। টিচাররা দেখে তো প্রথমে হেসে খুন, তারপর ওরা আমার বুদ্ধির প্রশংসাও করলো। ওরা সবাইকে বলে দিল আজ থেকে একে কেউ আর তাপ্পি বলে ডাকবে না, ওকে ডাকবে দ্য ফাজ বলে। ফাজে দ্য ফাজ হয়ে ওঠার গল্প শুনতে শুনতে সকলে খাওয়া ছেড়ে হেসে গড়াগড়ি খেতে লাগলো। ইরা হাসতে হাসতে ফাজের দিকে নিবিষ্ট মনে তাকিয়ে থাকলো। হয়তো দূরে কোথাও কোনো এক মরু প্রান্তরে বজ্রবিদ্যুৎ সহ এক পশলা বৃষ্টির সঞ্চার হলো। ডিনার সেরে সকলে কমন রুমে এসে বসেছে। মলি ফাজের আশেপাশে ঘুরঘুর করেই চলেছে। ভিক্টর ফোনে কালারি পায়ের ট্যুর ভিডিও দেখছে। কোহেন ওর শর্ট গানটাকে খুলে পরিষ্কার করছে, তবে ইরার পাত্তা নেই। কিছুক্ষণ আগে কোহেন জিজ্ঞাসা করাই বলেছিল ক্যাসপারের কোনো একটা মেল আসার কথা আছে, সেটা নিয়েই হয়তো ব্যস্ত আছে। তখনই হঠাৎ ইরার আগমন হলো। ইরা রুমে প্রবেশ করতেই সকলে একটু অ্যালার্ট হয়ে গেল। একটা চেয়ার এগিয়ে নিয়ে বসে ইরা সকলকে ইশারায় কাছে এসে বসতে বলল। উদ্বিগ্ন এবং মৃদু উত্তেজিতভাবে ইরা বলে উঠল, ইয়েস মাই ফ্রেন্ডস, উই হ্যাভ গট আ ওয়ার্ক। ফাজ বাদে বাকি সকলে আনন্দে উল্লসিত হয়ে উঠল। ফাজ প্রথমটায় ব্যাপারটাতে ভ্যাবা চাকা খেয়ে গেল, পরে ওদের আনন্দের কারণটা বুঝতে পারল। লাইকার মৃত্যুর পর নিয়ন্স আসলে ওদের অস্তিত্ব হারাতে বসেছিল। স্টার হ্যাকার ছাড়া ইউরেনাসের যে কোনো গ্রুপ কার্যত অকেজো। প্রায় 6 মাস কাজ ছাড়া বসে থাকায় ওদের একঘেয়েমি চলে এসেছিল। কাজ না থাকায় উপার্জনের রাস্তাও বন্ধ হয়ে আসছিল, তাই সকলের পকেটেই একটু আধটু টান পড়ছিল। আসলে ইউরেনাসে যোগ দেওয়ার পরে কোনো মানুষই আর স্বাভাবিক থাকে না। রীতিমতো বিলাসবহুল জীবনযাপনই সমস্ত কর্মীদের মাতিয়ে রাখে এবং সেটাই তাদের কাছে স্বাভাবিক জীবনযাপন হয়ে ওঠে। ইরার দেওয়া খবর তাই আবার বাকিদের জীবনে অক্সিজেন সঞ্চার করে দিল। ইরা আবার বলে উঠল, ক্যাসপারের মেল এসেছে।
1 সপ্তাহ সময়, এর মধ্যে প্রিপারেশন কমপ্লিট করতে হবে। নেক্সট থার্সডে আমাদের অ্যাসাইনমেন্ট। এবারের টার্গেট দ্য ইস্টার্ন শোর, হংকং। ইস্টার্ন শোর ওয়ার্ল্ডের টপ ইন্টারন্যাশনাল ব্যাংকের মধ্যে একটা, তাও আবার মেন ব্রাঞ্চ। Yes, you have got that right. 25-storied building, national guards, top security, best CCTV coverage. তাই কাজটা সোজা নয়। টার্গেট অ্যাকাউন্ট? ভিক্টর প্রশ্ন করল। এরা উত্তর দিল, আহমেদ বিন রশিদ, বাড়ি আবুধাবি, অ্যাসেট, 40 মিলিয়ন হংকং ডলার, শেয়ার, 5% টোটাল, মানে প্রত্যেকে পাবে 1% করে। হোয়াট? আশ্চর্য হয়ে বলে উঠল ফাজ। সকলে ওর দিকে তাকালো। ফাজ নিজের মনে খানিক হিসেব কষে নিয়ে বলল, অনলি 1% মানে ভারতীয় টাকায় মাত্র 40 লক্ষ। মাত্র 40 লাখ টাকার জন্য নিজের প্রাণ নিয়ে ছেলে খেলা করব? আর ইউ অল গন ম্যাড? আর বাকি টাকা, বাকি 38 মিলিয়ন সব কি ক্যাসপারের অ্যাকাউন্টে? ক্যাসপার কি এইভাবে তোমাদের বোকা বানায়? ফাজের কথা শুনে সকলে হতভম্ব হয়ে গেল। ওরা এর আগে কারো মুখে কোনো দিন এরকম কথা শোনেনি। আসলে ইউরেনাসের কোনো অপারেশনে ক্যাসপারের উপর কেউ কোনো দিন কিছু বলার সাহস করেনি, কারণ ক্যাসপার কোনো দিনই প্রশ্ন পছন্দ করেনি। ওর কাজ শুধু অর্ডার করা, বাকিদের কাজ সেটা মেনে চলা। না মেনে চলে যে উপায় নেই। ফাজের কথার উত্তরে ইরা বলে উঠল, তুমি সবে নতুন রিক্রুট হয়েছ, ইউরেনাসের কার্যকলাপ সম্বন্ধে তোমার আইডিয়া নেই, তাই এইভাবে বলছো। নেক্সট টাইম এরকম কথা দ্বিতীয়বার বলবে না, দেওয়ালেরও কান আছে। কিন্তু কেন? ধরতে গেলে পুরো কাজের 90%ই আমি করছি, সেখানে 50 না হোক 10% তো আশা করাই যায়। এতে অপরাধ কিসের? ফাজ, তুমি ভুলে যাচ্ছ ইউরেনাসের তোমাকে নয়, তোমার ইউরেনাসকে দরকার। এভাবে পয়সা রোজগার করতে গেলে ইউরেনাসের সাহায্য ছাড়া আমরা অচল। সব মানলাম, তবে তাই বলে আমরা কি এটুকুও দাবি করতে পারি না? আরে আমরা তো আর বাইরের কেউ নই, ইউরেনাসের হয়েই তো কাজ করছি। তোমার কথায় যুক্তি আছে মানছি, কিন্তু ক্যাসপারকে কেউ প্রশ্ন করে না। কিন্তু কেন? এই কেনর কোনো উত্তর নেই। তবে এটা বুঝে নাও, ক্যাসপারকে কোনো প্রশ্ন করা বা তার অর্ডার না মানা স্বেচ্ছামৃত্যুকে হাতছানি দিয়ে ডাকার সমান। ইরা, তোমরা ভুলে যাচ্ছ আমাদের যেমন টাকার দরকার তেমনি ক্যাসপারেরও দরকার। আমরা কাজ করব না বললে ক্যাসপার আমাদের কথা অবশ্যই শুনবে। তুমি শেয়ার 10% করতে বলো, তাহলে অ্যাটলিস্ট সকলে 2% করে তো পাবো। ফাজের কথাবার্তা শুনে মলি বলে উঠল, এ কাকে নিয়ে এসেছো হীরা? এ তো পুরো বদ্ধ পাগল। বলে কিনা ডিমান্ড ডাবল করে দাও। আরে তোমার মাথা খারাপ হয়েছে? এ কথা বললে কাল সকালে এখান থেকে আমরা না, আমাদের লাশ বেরোবে। ফাজ ঠিকই বলেছে। ভিক্টর বলে উঠল। ইরা বিস্মিত মুখে ভিক্টরের দিকে তাকালো। হ্যাঁ, আমি ফাজের সঙ্গে একমত। দীর্ঘদিন নিজেদের শুধুমাত্র আমরা কর্মী হিসেবেই ভেবে এসেছি। এর বাইরে কিছু ভাববার ক্ষমতা ক্যাসপারই আমাদের থেকে কেড়ে নিয়েছে। এটা ঠিকই, ইউরেনাস হেল্প না করলে অমন বাঘা বাঘা ব্যাংকে আমরা ঢোকার সাহস পেতাম না। তবে এটাও সত্যি, আমরা আছি বলেই নিয়ন্স আছে, নিয়ন্সের মতো গ্রুপ আছে বলেই ইউরেনাস আছে, আর ইউরেনাস আছে বলেই ক্যাসপারের অস্তিত্ব আছে। ক্যাসপার নিজে কিছুই করে না, প্রকৃতপক্ষে আমরা ছাড়া ক্যাসপারের কোনো অস্তিত্বই নেই। তাই বেশি না ঘাবড়িয়ে নেগোসিয়েশনের কথাটা পেরে দেখাই যায়। ফাজ আর ভিক্টরের কথা শুনে ইরা কিছুটা ধন্দে পড়ে গেল। ওকে চুপ থাকতে দেখে ফাজ বলে উঠল, তোমার অসুবিধা থাকলে আমি কথা বলছি ক্যাসপারের সঙ্গে। না না, ওরকম কিছু করতে হবে না। ক্যাসপার নিয়ম নীতি মেনে চলে, টিম লিডার ছাড়া সে কারোর সঙ্গে কথা বলে না। আমি মেল পাঠাচ্ছি, তবে জানি না কি হবে। কাল সকালে দেখা হচ্ছে। সকাল হয়েছে। চা আর কফি হাতে প্রত্যেকে কমন রুমে এসে বসেছে। প্রত্যেকের মুখমণ্ডলে একটা চাপা উত্তেজনা। ওরা কেউ জানে না কাল রাতের ওদের দাবিটাকে ক্যাসপার কিভাবে নেবে। দাবি না মানলে হতে পারে নিয়ন্সের আর কোনো অস্তিত্বই থাকবে না। ইউরেনাসকে চিরদিনের মতো হয়তো ওদের বিদায় জানাতে হবে, না হলে আরও খারাপ কিছু হলে ওদের প্রাণ সংশয়ও হতে পারে। তবে ইরা সবসময়ই সঠিকভাবে একজন টিম লিডারেরই কাজ করে।
টিমের লোকজন যেটা চায় সেটা পূরণ করার চেষ্টা ও সব সময়ই করে। প্রকৃতপক্ষে নিয়ন্সকে ও মন থেকে একটা পরিবার হিসেবেই দেখে। তাই নিয়ন্সের লোকজন যাতে অসন্তুষ্ট না হয় সেদিকটাও ওকে দেখতে হয়। ইরা কমন রুমে প্রবেশ করল। হাতে একটা বড় রোল করা স্কেচ পেপার, 2 চোখ ঢুলু ঢুলু, চুল উস্কো খুস্কো, দেখে মনে হয় সারা রাত ঘুমোয়নি। মলি জিজ্ঞেস করল, আর ইউ অল রাইট ইরা? ইয়েস মাই ডিয়ার, ডোন্ট ওয়ারি। আসলে সারা রাত ঘুমোতে পারিনি তোদের জন্য। যা একটা কফি বানা দেখি। হোয়াট হ্যাপেন্ড ইরা? ক্যাসপারের সঙ্গে কথা হয়েছে? ইরা কোনো উত্তর না দিয়ে চুপচাপ কফির জন্য অপেক্ষা করতে থাকলো। মলি কফি বানিয়ে আনলো। ইরা শান্তভাবে চুমুক দিল। একটা শান্তির দীর্ঘশ্বাস নিয়ে সকলের দিকে হাসি মুখে তাকালো। গুড নিউজ মাই ফ্রেন্ডস, ক্যাসপার রাজি হয়ে গেছে। কথাটা বলার সঙ্গে সঙ্গেই সকলে আনন্দে লাফিয়ে উঠল। মলি বলে উঠল, আনবিলিভেবল! ক্যাসপার সত্যিই রাজি হয়ে গেল। তার মানে আমরা দাবিটা না তুললে কত বড়ই না বোকামি করতাম। আমরা নয়, ফাজ দাবিটা না তুললে। বলে উঠল ভিক্টর। ও আবার বলল, হ্যাঁ, ফাজ আমাদের চোখ খুলে দিয়েছে। সত্যি, এতদিন ধরে নিজেদের সঠিক পাওনাটার দাবি না করে আমরা অনেক বোকামির কাজ করেছি। থ্যাংক ইউ ফাজ। উই আর ভেরি গ্রেটফুল টু দ্য অলমাইটি ফর হ্যাভিং এ কম্পানিয়ান লাইক ইউ। ভিক্টরের কথা শুনে ফাজ বলে উঠল, আরে আরে এত কিছু বলো না আমার জন্য। আমি তো শুধু নিজের ভালোর কথা ভেবেছি। অল ক্রেডিট গোজ টু আওয়ার টিম লিডার, যে সারা রাত জেগে ম্যাটারটা সেটেল করলো। ওভাবে বলো না ফাজ, ভিক্টর ঠিকই বলছে। আমরা এভাবে তোমার মতো কোনোদিন ভেবেই দেখিনি। আসলে ইউরেনাসে জয়েন করার পর থেকে ক্যাসপারের ত্রাসই সবাইকে দমিয়ে রেখেছে। কেউ মুখ খোলার সাহসই পায় না। তবে নিজেদের প্রয়োজনে মাঝে মাঝে মুখ খুলতেও হয়। সেটা তুমি আমাদের মনে করিয়ে দিয়েছ। থ্যাঙ্কস আ লট। ইরা কফির কাপে চুমুক দিয়ে আবার বলে উঠল, রাতে মেল করার পর উদ্বিগ্নতায় মাথা ফেটে যাচ্ছিল, ঘুমোতেই পারছিলাম না। 5 মিনিট পর পর উঠে উঠে মেল চেক করছিলাম। ক্যাসপারও হয়তো অনেকটা ভেবেছে, তাই রিপ্লাই করতে করতে ভোর 3:30 বাজিয়ে দিল। তারপরই উঠে গেম প্ল্যান নিয়ে বসলাম। আপাতত একটা খসড়া বানিয়েছি। ইরা টেবিলের ওপর স্কেচ পেপারটা খুলে দিয়ে বলতে লাগলো, ইস্টার্ন শোর বিল্ডিং, কৌলুন সিটি, শহরের ব্যস্ততম এলাকা। 25 তলা বিল্ডিং, প্রত্যেক ফ্লোর নির্দিষ্ট কাজের জন্য সেপারেটেড। নিচের দিকের ফ্লোরগুলোয় অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ হয়, নান অফ আওয়ার বিজনেস। আমাদের কাজ 20, 24 আর 25 ফ্লোরের। ব্যাংকটা আছে 20th ফ্লোরে। মেন সার্ভার রুম 24th ফ্লোর। 25th ইজ দ্য সিকিউরিটি কন্ট্রোল রুম। মানে মাথার ওপর মৃত্যু নিয়েই কাজ করতে হবে, এটাই এক্সপেক্ট করেছিলাম। ইয়েস মাই বয়, ক্যাসপার এমনি এমনি রাজি হয়নি। ওকে, কথাটা যখন উঠলই তখন ব্যাংকের সিকিউরিটি সিস্টেমটা নিয়ে বলে দিই। মেইন এন্ট্রান্স, টোটাল 6 হাই রেজুলেশন সিসিটিভি কাভারেজ। এন্ট্রান্স ম্যান্ড বাই 6 আর্ম গার্ডস। অল আর হংকং গ্যারিসন ন্যাশনাল গার্ডস। তাই ভুল হওয়ার কোনো জায়গা নেই। দুদিকে 2টো এক্সট্রা মেশিন, মাঝে বডি স্ক্যানার। তাই অন পার্সন কিছু নিয়ে যাওয়ার কোনো চান্স নেই। এক্সট্রা মেশিন দুটোতে হাই রেজুলেশন ডুয়াল ভিউ ইমেজ আসে, তাই আগ্নেয়াস্ত্র নিয়ে যাওয়ারও চান্স নেই। তবে একটা সুবিধা হয়েছে, এই সমস্ত ডিটেকশন সিস্টেম ব্যাংকের লোকাল এরিয়া নেটওয়ার্ক বা ইন্টারনেটের সঙ্গে যুক্ত, তাই হ্যাক করার সুযোগ আছে। ব্যাংকের কনফিগারেশনটা বলো। 20 তলা, 4টে করে দুপাশে মোট 8টা লিফট। বেরিয়ে ডান দিকে মেন হল এন্ট্রান্স, 2 জোড়া আর্ম গার্ড, ব্যাংক গার্ডস, গ্যারিসন নয়। ঢুকে সোজা এনকোয়ারি কাউন্টার, তার ডান দিকের কোণে ক্যাশ কাউন্টার। এন্ট্রির বাঁ দিকে সোজা ল্যাবরেটরি। কিছুটা এগিয়ে বাঁ দিকে 20 তলা সিসিটিভি রুম। এনকোয়ারির ডান দিকে টেকনিক্যাল সাপোর্ট। মেন সার্ভারের অল ওভার অ্যাক্টিভিটি চেঞ্জেস এখান থেকেই অবজার্ভ করা হয়। সার্ভার রুমটা নিয়ে আলোচনা হোক। 24 তলায় সার্ভার রুম, এটাই আমাদের মেইন টার্গেট। ব্যাংক কর্তৃপক্ষ এর ভালনারেবিলিটি জানে, তাই এখানে ব্যাংক গার্ড নয়, গ্যারিসন কমান্ডার্স। রুমের এন্ট্রান্সের দুদিকে 2টো। এদের নিউট্রালাইজ না করলে সার্ভার রুমে ঢোকা যাবে না। আর সব থেকে খারাপ ব্যাপারটা হলো উপরের ফ্লোরে সিকিউরিটি কন্ট্রোল রুম। গোটা বিল্ডিংয়ে সিসিটিভি, সেফটি আর সিকিউরিটি কন্ট্রোলের জন্য প্রতি শিফটে 20 জন করে ব্যাংক গার্ডস রিজার্ভে থাকে। কোনো আওয়াজ শুনলেই খেলা শেষ। তবে সব থেকে মারাত্মক ব্যাপারটা এখনো বলিনি। সেটা কি?
সার্ভার রুমের মধ্যেই 24/7 একটা করে গ্যারিসন কমান্ডো মোতায়েন করা থাকে। শুনে কোহেন মাথা চুলকে বলে উঠল, সার্ভার রুমে? ও মাই গড! হ্যাঁ, অর্থাৎ আমাদের নিউট্রালাইজ করতে হচ্ছে তিনটে গ্যারিসন সোলজার। এদের প্রত্যেকের হাতে অটোমেটিক অ্যাসল্ট রাইফেল থাকে। আচ্ছা, একটা প্রশ্ন, সার্ভার রুম 24 তলায়, তাহলে ব্যাংক 23 তলায় না হয়ে 20 তলায় কেন? যাতে পাগল বা ভবঘুরের অ্যাক্টিং করতে করতে কেউ উপরের তলায় না পৌঁছে যায়। 20 উপরের তলাগুলো সর্বসাধারণের জন্য অ্যাবান্ডান, তাই 24 তলায় যারা যাবে তাদের ওরা ধরেই নেবে অফিসিয়াল লোক, না হলে ট্রেসপাসার। বেশ, লেআউট সম্পর্কে তো আইডিয়া হলো, এবার প্ল্যানটা বলো। বলে উঠল ভিক্টর। কফির কাপে একটা দীর্ঘ চুমুক দিয়ে ইরা বলতে শুরু করলো, ব্যাংকের ওয়ার্কিং আওয়ার্স সকাল 9টা থেকে সন্ধে 5টা। এর আগে বা পরে সিকিউরিটি ব্রিচের সুযোগ কম, তাই আমরা ওয়ার্কিং আওয়ারেই অ্যাটাক করব। ব্রেক টাইম দুপুর 2টো। ব্রেক টাইমের ঠিক আগে সমস্ত কর্মী একটু টায়ার্ড থাকে, তাই ওটাই আমাদের লক্ষ্য হবে। তবে সময়সীমা মাত্র 25 মিনিট। যাওয়ার সময় আমরা 3টে গ্রুপে যাব, মলি অ্যান্ড কোহেন, আমি আর ভিক্টর, অ্যান্ড ফাজ তুমি একা যাবে। ফাজের ভ্যান প্রথম বেসমেন্টে কার পার্কিংয়ে ঢুকবে দুপুর 1:30টায়। ওখানে পৌঁছে ভ্যানে বসে সমস্ত জ্যামারগুলোকে ডিঅ্যাক্টিভেট করবে ইউরেনাসের জ্যামার ডিঅ্যাক্টিভেটিং ডিভাইসের মাধ্যমে। তবেই আমরা নিজেদের মধ্যে যোগাযোগ রাখতে পারবো। মলি আর কোহেনের গাড়ি ব্যাংকের উল্টো দিকের 4 লেনের পাশের কার পার্কিংয়ে থাকবে। মলি বেরিয়ে প্রথমে বিল্ডিংয়ে প্রবেশ করবে 8:35-এ। ব্যাংকে ঢুকে চারিদিকের আবহাওয়া জানাবে, তারপর টেকনিক্যাল সাপোর্টের ভদ্রলোককে টুকটাক কথা বলে একটা মিষ্টি পরিচয় পর্বে সূত্রপাত করবে। ফায়ার আর্মস কেবলমাত্র কোহেনের ব্যাগে থাকবে। অ্যাসেম্বল করা থাকলে বেশি জায়গা নেবে, তাই অল আর্মস অ্যান্ড অ্যামিউনিশন ডিসম্যান্টেল করে নিয়ে যাবে। ব্যাগ ভর্তি অস্ত্রশস্ত্র নিয়ে কোহেন এক্সরে পয়েন্ট আসবে দুপুর 1:38। তার আগে ফাজ 2টো এক্সরে ইমেজ হ্যাক করার জন্য পুরোপুরি প্রস্তুত থাকবে। কোহেন সিগন্যাল দিলে ফাজ হ্যাকিং শুরু করবে শুধুমাত্র 10 সেকেন্ডের জন্য। কোহেনের অস্ত্রভর্তি ব্যাগের পরিবর্তে একটা নর্মাল ব্যাগের ইমেজ প্রজেক্ট করবে। মনে রেখো, আর্মস ব্যাংকে না ঢুকলে আমাদের মিশন ওখানেই ফেল, তাই বি প্রিপেয়ার্ড। আবার এক চুমুক কফি খেয়ে ইরা আবার বলতে শুরু করলো, কোহেন ব্যাংকে ঢুকে গেলে আমি আর ভিক্টর ফ্রন্ট এন্ট্রান্স বেরোবো। ওদিকে কোহেন ব্যাংকের ওয়াশরুমে ঢুকে গানগুলো অ্যাসেম্বল করবে। আমি আর ভিক্টর 1:43 নাগাদ ব্যাংকে ঢুকবো। কোহেন, তোমার কাছে গান অ্যাসেম্বল করার সময় মাত্র 3 মিনিট। ব্যাংকে পৌঁছে ভিক্টর প্রথমে জেন্টস ল্যাবরেটরিতে গিয়ে নিজের আর্মস এমন নিয়ে নেবে, তারপর ওয়াশরুম গার্ডে থাকবে। কোহেন এরপর টয়লেটে প্রস্থেটিক মেকআপ করে মলির মতো একজন সুন্দরী নারী হয়ে উঠবে। কোহেন মলিকে একবার চোখ মেরে নিল। ইরা আবার বলতে শুরু করলো, এরপর ভিক্টর এটা আশ্বস্ত করবে জেন্টস থেকে লেডিস ওয়াশরুমে যাওয়ার সময় ওকে যেন কেউ না দেখে। এরপর আমি লেডিস ওয়াশরুমে ঢুকে আমার গানটা নিয়ে নেব। লেডি কোহেন, আমি আর ভিক্টর ওয়াশরুম থেকে বেরিয়ে আসবো 1:45 নাগাদ। আমি আর লেডি কোহেন 20 থেকে 24 তলায় লিফটে যাব। ভিক্টর ফায়ার এক্সিটের সিঁড়ি বেয়ে ধীরে ধীরে 24 দিকে আসতে থাকবে। ঠিক সেই সময়ের মধ্যে ফায়ার এক্সিট আর 24 তলা সার্ভার রুমের সামনে সিসিটিভি কভারেজ ফাজ হ্যাক করবে। হ্যাকিং টাইম দুপুর 1:47 থেকে 1:55। আমরা 2 নারী সার্ভার রুমের বাইরের 2 পুরুষকে ছলে বলে কৌশলে নিউট্রালাইজ করব। আমি সিগন্যাল দিলে ভিক্টর সার্ভার রুমের সামনে আসবে। ওকে সার্ভার রুমে ঢুকিয়ে দিলে ফাজ মেন এন্ট্রান্স থেকে এন্ট্রি করে সোজা লিফট ধরে চলে আসবে আমাদের সামনে। ততক্ষণে আমি আর কোহেন গ্যারিসন গার্ড হয়ে দাঁড়াবো। দরজা খোলার পর ভিক্টরের চ্যালেঞ্জ। আমার মনে হয় ভেতরে মানুষটাকে হারানো খুব একটা সোজা হবে না। ভিক্টর ওদিকে ইনভলভ হয়ে গেলে ফাজের কাজ শুরু হবে। আহমেদ বিন রশিদের ডেস্টিনেশন অ্যাকাউন্টে টোটাল ইনফো। ফাজ, তোমার কাছে অলরেডি সেন্ড হয়ে গেছে। তোমার কাছে সময় থাকবে মাত্র 5 মিনিট, 1:50 থেকে 1:55। মানি ট্রান্সফারের সময় সার্ভারের খেলা থেকে চোখ সরাতে ওদিকে 20 তলায় মলি তোমাকে নিজের খেলা দেখাতে হবে। টাকা ট্রান্সফার হয়ে গেলে মলি আর ভিক্টর বাদে বাকি 3 জন লিফট ধরে সোজা বেসমেন্ট, তারপর ভ্যানে চেপে ধান। আমরা বেরোনোর পরে সিগন্যাল দিলে মলি আর ভিক্টর নিজের নিজের গাড়ি নিয়ে সোজা চলে আসবে ইস্ট বের মিড পয়েন্টে। এখানে ইউরেনাসের স্পেশাল বোট আমাদের জন্য অপেক্ষা করতে থাকবে। এরপর নিয়ারেস্ট আইল্যান্ড থেকে হেলিকপ্টারে সোজা আমাদের এই ডেরায়। অসাধারণ, জাস্ট অসাধারণ প্ল্যানিং বস।
Welcome to my party, we're just getting started. A life is a dream or a nightmare scarring. Hand me a drink cause I think I'm going all in. Get me a shrink who can catch me when I'm falling. Cover up my scars, flip the handlebars. Crashing in my car, wake up in a bar. I'll be a superstar, just on my avatar. This world is so bizarre, empty out the reservoir. Yeah, I'm taking 6 shots, yeah, straight to the face. And I wanna get lost, I'm sick of this place. Don't know how to stop when I'm feeling this way. So I'm taking 6 shots till I'm feeling okay. I think I'm going crazy, don't think I'll get home safe. So I'm taking 6 shots all straight to the face. I'm taking 6 shots, are you coming with me? I'm taking 6 shots, yeah, straight to the face. And I wanna get lost, I'm sick of this place. Don't know how to stop when I'm feeling this way. So I'm taking 6 shots till I'm feeling okay. I think I'm going crazy, don't think I'll get home safe. So I'm taking 6 shots all straight to the face. I'm taking 6 shots, are you coming with me? Sometimes you need to let loose, grab juice, get goose, tattoos, taboos, get screwed. Loosen up, buttercup, all those hate comments. বৃহস্পতিবার দুপুর 1:30, দ্য ইস্টার্ন শোর, কোলুন সিটি, হংকং। একটা সাদা কাঁচ ঢাকা ক্যাম্পার ভ্যান ধীর গতিতে বিল্ডিংয়ের বেসমেন্ট কার পার্কিংয়ে এসে থামল। বাইরে থেকে বোঝার উপায় নেই ভ্যানটার ভেতরে কি চলছে। ফাজ তৎপরতার সঙ্গে 4টে জেডিডি বা জ্যামার ডিঅ্যাক্টিভেটিং ডিভাইস চালু করলো। এরপরই ব্যাংকের ল্যান বা ইন্ট্রানেটের সঙ্গে নিজের ল্যাপটপের সংযোগ স্থাপনের প্রক্রিয়া শুরু করলো। 1:35, পার্পল রঙের গ্লজি ভি কাট ম্যাক্সি ড্রেস পরিহিত পারফেক্ট ফিগারের এক যুবতী ব্যাংকের মেন অ্যাক্সেস গেট অতিক্রম করল। লিফটে করে সোজা চলে গেল 20 তলায়। 1:38, মলির সিগন্যাল এসে গেছে। কোহেন আর ফাজ সেই সিগন্যাল শুনল। কোহেন ওর এয়ারপিস দাবিয়ে আবার ফাজকে অ্যালার্ট করে দিল। কোহেন ব্যাগ ভর্তি অস্ত্র আর প্রস্থেটিক মেকআপ সহ এক্স রে পয়েন্টের দিকে এগিয়ে গেল। ওর ব্যাগ স্ক্যান হলো, ওর দেহ স্ক্যান হলো। গার্ডরা ওকে ওয়েল ডান গাইজ, আমরা প্রথম পরীক্ষায় উত্তীর্ণ। কোহেন, তুমি ওয়াশরুমে ঢুকে যাও। ফাজ, ল্যানের সঙ্গে কন্ট্যাক্ট বানিয়ে রাখো। উই আর গেটিং ইনসাইড। প্রত্যেকে এয়ারপিসে ইরার কথা শুনতে পেল। কোহেন ওয়াশরুমে ঢুকে নিজের কাজ শুরু করে দিল। ওদিকে মলি টেকনিক্যাল সাপোর্ট স্টাফের সঙ্গে বন্ধুত্ব পাতাতে ব্যস্ত। হ্যালো স্যার, ক্যান ইউ হেল্প মি? সাপোর্ট স্টাফ কম্পিউটার থেকে চোখ সরাতেই মলি রূপে মুগ্ধ হয়ে ওর দিকে চোখ আটকে ফেলল। ইয়েস, বলুন আপনার জন্য কি করতে পারি? আসলে আমার হাজব্যান্ড সাংহাইতে থাকেন, ওনার একটা কাজেই এখানে এসেছি, কিন্তু বুঝতে পারছি না কিভাবে করব। এই শহরটা আমার জন্য একেবারে নতুন, আর আমি ভীষণ একলা, তাই। হ্যাঁ ম্যাডাম, বলুন না কি কাজ, প্লিজ টেক আ সিট। 1:43, ইরা আর ভিক্টর ব্যাংকে প্রবেশ করলো। টেকনিক্যাল স্টাফের সঙ্গে কথা বলতে বলতেই আর চোখে ওদের দেখে নিল মলি। ভিক্টর ল্যাবরেটরিতে প্রবেশ করলো। কিছুক্ষণ পর ইরাও লেডিস ল্যাবরেটরিতে ঢুকলো। 1:46, দুই সুন্দরী রূপবতী মহিলা, যাদের একজন ভারতীয় ও অন্যজন জাপানি, ল্যাবরেটরি থেকে বেরিয়ে এসে লিফটের দিকে এগোলো। পেছন পেছন ভিক্টর বেরিয়ে ফায়ার এক্সিটের দরজার দিকে এগোলো। লিফটে ঢুকে ইরা আর কোহেন নিজেদের গায়ে আর মুখে কিছুটা অ্যালকোহল লাগিয়ে দিল। উদ্দেশ্য নিজেদেরকে মদ্যপ অবস্থায় দেখানো। 24 তলার লিফট খুলল। ফাজের কাছে সিসিটিভি হ্যাকিংয়ের সিগন্যাল চলে গেছে। নিচে বেসমেন্টে ফাজ সিসিটিভির ফুটেজ হ্যাক করে 15 মিনিট আগের ফুটেজ চালাতে লাগলো। লিফট থেকে দুই সুন্দরী টলতে টলতে বেরিয়ে এলো। ওদের দুজনের হাতে দুটো ভাঁজ করা সাদা রুমাল। ইরা দূর থেকে সার্ভার রুমের গার্ডদের দেখা মাত্রই অভিনয়ের তীব্রতা বাড়িয়ে দিল। স্বল্প বসন আর হাই হিলের দুই নারীকে টলতে টলতে নিজেদের দিকে এগিয়ে আসতে দেখল দুই গ্যারিসন গার্ড। ওদের মধ্যে একজন বলে উঠল, এক্সকিউজ মি মিস, আপনাদের এখানে থাকার কথা নয়। এই ফ্লোরটি শুধুমাত্র অফিসের লোকেদের। আমরাও তো অফিসিয়াল। মদ্যপ অবস্থায় বলতে বলতে একেবারে গার্ডদের গায়ের ওপর গিয়ে পড়ল ওরা দুজনে। ইরা আবার বলে উঠল, তুমি কিচ্ছু জানো না হ্যান্ডসাম। তুমি আর তুমি কি হয় এসব করে?
আমাদের মতো জীবনযাপন করো, আমাদের মতো হাওয়ায় উঠতে পারবে। আপনাদের অবস্থা ঠিক নেই, আপনাদের ইমিডিয়েট বাড়ি যাওয়া উচিত। না না না, আমরা একদম ঠিক আছি, শুধুমাত্র তোমাদের চাই। যাবে আমাদের সঙ্গে আমাদের বাড়ি? গার্ড দুটো মুখ তাকাতাকি করতে লাগলো। ইরা আর কোহেন ছলনায় গার্ড দুটোর গলা জড়িয়ে ধরল। তারপর বলে উঠল, আমার ফোন নাম্বারটা নেবে? লেখো 1 2 3। বলার সঙ্গে সঙ্গে দুজনে একসঙ্গে নিজেদের হাতে ভাঁজ করা রুমাল দুটো খুলে ওদের নাকে চেপে ওদের গলা টিপে ধরল। অতর্কিতে এরকম আক্রমণে গার্ড দুটো ভ্যাবাচাকা খেয়ে গেল। ওরা সজোরে ওদের হাত ছাড়ানোর চেষ্টা করলো, কিন্তু রুমালের ভাঁজে থাকা ক্লোরোফর্ম ওদের দুজনকে ধীরে ধীরে নিস্তেজ করে দিল। এভাবে নিঃশব্দে কাজ সারা গেল। ইরা আর কোহেন কোণে গিয়ে ঝটপট আগে থেকে ব্যাগে রাখা গ্যারিসন গার্ডের নকল কাপড় পরে দরজার সামনে দাঁড়িয়ে গেল। গার্ড দুটোকে ওরা টেনে করিডোরের অপর প্রান্তে সরিয়ে পুরনো কার্ডবোর্ড দিয়ে ঢেকে দিল। ইরা এয়ারপিস চেপে বলল, 2 ডাউন, ভিক্টর, শো টাইম। ভিক্টর তীব্র গতিতে ফায়ার এক্সিটের রাস্তা দিয়ে 24 তলায় ঢুকলো। সার্ভার রুমের সামনে এলো। সার্ভার রুমের দরজা আস্তে আস্তে খুলে ভেতরে ঢুকলো। ফাজ, সময় চলে এসেছে, তাড়াতাড়ি উপরে এসো। ইরার অর্ডারে ফাজ অন্য আরেকটি ল্যাপটপ সহ যাবতীয় সরঞ্জাম নিয়ে গেট পেরিয়ে লিফট ধরল। এদিকে দরজা খুলেই রুমের মাঝামাঝি এক গার্ডটা গোটা গ্যারিসন গার্ডকে দেখতে পেল ভিক্টর। গার্ড ভিক্টরকে দেখা মাত্রই অ্যালার্ট হয়ে গেল। ও বুঝে ফেলল কিছু একটা অস্বাভাবিক ঘটতে চলেছে। ইরা আর কোহেন বাইরে থেকে দরজা বন্ধ করে দিল। এখন ভিক্টরের কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ, ভেতর থেকে বাইরে সামান্য জোরে আওয়াজ গেলেও 20 জন রিজার্ভড গার্ড ওদের স্বাগত জানানোর জন্য ঠিক ওদের মাথার উপর বসে রয়েছে। তাই ভিক্টর নিঃশব্দে এগিয়ে গিয়ে প্রতিপক্ষকে যুদ্ধের আমন্ত্রণ জানালো। 1:50 ফাজ সার্ভার রুমের সামনে পৌঁছালো। ইরা আর কোহেন তাড়াতাড়ি দরজা খুলে দিল। ভেতরে ঢুকেই ফাজ দেখে ধুন্ধুমার কাণ্ড। ভিক্টর আর এক গ্যারিসন সোলজার একে অপরের গলা টিপে ধরে বিধ্বংসী লড়াই চালিয়ে যাচ্ছে। ফাজ সাহায্য করতে গেলে ভিক্টর মানা করে ইশারায় ওকে নিজের কাজ করতে বলল। ফাজ তাড়াতাড়ি নিজের ল্যাপটপ কানেক্ট করলো, অন্যান্য যন্ত্রপাতি কানেক্ট করলো, ব্যাংকের ইন্ট্রানেট অ্যাক্সেস শুরু করলো। এসকিউএল ইনজেকশন, পাসওয়ার্ড জেনারেশন স্টার্ট। আহমেদ বিন রাশিদের অ্যাকাউন্ট নাম্বার পুট করলো। অ্যাক্সেস ডিনাইড। আবার চেষ্টা করলো, আবার অ্যাক্সেস ডিনাইড। শক্তিশালী সাইবার লকিংয়ের এটিই বৈশিষ্ট্য, সহজে পাসওয়ার্ড ক্র্যাক করা মুখের কথা নয়। ফাজ অন্য পদ্ধতি শুরু করলো। ঘড়িতে দেখলো সময় আর মাত্র 2 মিনিট। এরপরেই হ্যাক করা সিসিটিভি ফুটেজ পাল্টে যাবে এবং আসল ফুটেজটি চলে আসবে। পেছনে ভিক্টর আর গার্ডটার কুস্তি চলেই যাচ্ছে। গার্ডটা বারংবার ফাজকে আটকানোর জন্য এগিয়ে আসছে। ভিক্টর বারবার ওকে টেনে ধরছে। ফাজ আবার চেষ্টা শুরু করলো। ওর আঙুল বুলেটের গতিতে কিবোর্ডে ঘুরছে। এন্টার। অ্যাক্সেস গ্রান্টেড। ইয়েস ইয়েস, নিজের অজান্তেই বলে উঠল ফাজ। এরপর মানি ট্রান্সফার শুরু হলো। বন্ধ ঘরে মারামারি হওয়ার জন্য বাইরে পর্যন্ত আওয়াজ ঠিক যাচ্ছে না। উপায় না দেখে সহকর্মীদের ডাকতে গার্ডটা বাইরের দিকে ছুটতে লাগলো। ভিক্টর ছুটে গিয়ে ওর মুখ চেপে ধরল। গার্ডটা উল্টে এবার ভিক্টরের গলা টিপে ধরল। ভিক্টর এবার চাপে পড়ে গেল। গার্ডটার 20 কেজির 2 হাতের মুঠো থেকে নিজের শ্বাসনালীটাকে বাঁচাতে হিমশিম খেয়ে যাচ্ছে ভিক্টর। উপায় না দেখে পকেট থেকে পিস্তলটা বার করলো সে। গার্ডটা রাক্ষসের মতো হুঙ্কার ছেড়ে ওটা ওর হাত থেকে ছাড়িয়ে দূরে ফেলে দিল। ভিক্টর আস্তে আস্তে চোখে অন্ধকার দেখছে, ওর দম বন্ধ হয়ে আসছে। তখনই হঠাৎ খট করে একটা আওয়াজ হলো। গার্ডের দানব শরীরটা ধরাম করে নিচে পড়ে গেল। ভিক্টর চোখ খুলে দেখলো ওর পিস্তলটা কুড়িয়ে পেছনে ফাজ দাঁড়িয়ে বন্দুকের বাঁটের বাড়ি মেরে গার্ডটাকে অজ্ঞান করে এই যাত্রায় ভিক্টরকে সে বাঁচিয়ে নিয়েছে। ওদিকে ট্রানজাকশনও কমপ্লিট। ঘড়ির কাঁটা 1:55 ছুলো। সঙ্গে সঙ্গে আসল সিসিটিভি ফুটেজ ফিরে এলো। কন্ট্রোল রুমের গার্ডরা সার্ভার রুমের ফুটেজ দেখে হতবাক। ওরা ছুটতে ছুটতে নিচে এলো। তখনই লিফটের দরজাটা বন্ধ হয়ে গেল। ব্যাংকের অ্যালার্ম বেজে উঠল। 20 তলায় মলি ভয় কুঁকড়ে যাওয়ার অভিনয় করতে লাগলো। কিছুটা আড়ালে এসে ওই ইরার সাথে যোগাযোগ করার চেষ্টা করলো। কোনো রিপ্লাই এলো না। এদিকে ঠিক তখনই ব্যাংকের বেসমেন্ট কার পার্কিং থেকে তীব্র গতিতে একটা ক্যাম্পিং ভ্যান বাইরে বেরোলো। ফ্রন্ট এন্ট্রান্সের গার্ডরা তাদের রাইফেল উঁচিয়ে গুলি ছুটতে শুরু করল। কয়েকটা গুলি গাড়িটার কাঁচ ভেদ করে ভেতরে চলে গেল।
কিন্তু নিমেষের মধ্যে ভ্যানটা উধাও হয়ে গেল। মিনিট 5 পরেই মলির কাছে ইরা সিগন্যাল এলো। মলি, ওখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে এসো, কোহেনকে গুলি লেগেছে। আমরা ইস্ট ওয়ের দিকে যাচ্ছি। মলি আর ভিক্টর নিজের নিজের গাড়িতে বেরিয়ে পড়ল। ইস্ট বেতে ওরা মিলিত হলো। পুলিশের গাড়ি ওদের পেছনে, তাই তাড়াতাড়ি ওরা স্পিড বোটে চাপল। মলি কোহেনের চিকিৎসা শুরু করলো। গুলি কোহেনের কাঁধ ছুঁয়ে বেরিয়ে গেছে, তবে বেশি রক্ত নষ্ট হয়নি। ওরা আইল্যান্ডে পৌঁছালো। সকলে আগে থেকে রেডি করে রাখা হেলিকপ্টারে চাপল। হেলিকপ্টার উঠল। দক্ষিণ ভারতের পাহাড়তলির হোটেলের আস্তানা। সন্ধ্যা হয়েছে। রেস্টুরেন্ট আর বার আলোর রোশনায়ে ঝলমল করছে। নিয়ন্সের তরফ থেকে হোটেলে আজ পার্টি রাখা হয়েছে। ব্যাকগ্রাউন্ডে একটানা কোনো এক বিদেশি গায়কের গান বেজে চলেছে। তরুণ তরুণীরা উন্মত্ত। ইরা ছাড়া বাকি 4 জন টেবিলে নিজে নিজে ড্রিঙ্ক নিয়ে বসেছে। তখনই সকলে সিঁড়ি বেয়ে ইরাকে নেমে আসতে দেখল। ইরাকে দেখে সকলের তাক লেগে গেল। এর আগে ওকে কোনোদিন এত সুন্দর দেখায়নি। ফাজ ইরার দিকে একবার তাকিয়ে মৃদু হেসে নিজের ড্রিঙ্কটা পান করতে থাকলো। ইরা ওদের পাশে এসে বসল। কোহেন বলে উঠল, ওয়াও ইরা, এরকম সাজ আজ সকালে দিলে হংকং গ্যারিসনগুলোর জন্য আর ক্লোরোফর্ম প্রয়োজন হতো না, এমনিই অজ্ঞান হয়ে যেত। এই সাজ সকলের জন্য নয়। ও ও মলি ইরার দিকে একবার আশ্চর্য নজরে তাকিয়ে আবার ড্রিঙ্ক করতে থাকলো। কোহেন বলে উঠল, ও আমার ড্রিঙ্কসটা ফুরিয়ে গেছে, তোমরা সবাই বসো, আমি আসছি। আমার একটু নাচতে ইচ্ছে করছে, আমিও আসছি। মলি আহত চোখে ফাজের দিকে একবার তাকিয়ে এক ঢোকে ড্রিঙ্কটা শেষ করে কিছু না বলেই বারের দিকে এগিয়ে গেল। ফাজ নিজেরা হাসি থামাতে পারল না। এরপর বলে উঠল, এখানে বড্ড আওয়াজ হচ্ছে না? আমরা যদি ওই ব্যালকনির কাছে গিয়ে বসি? ইরা সম্মতি দিল। ওরা ব্যালকনির একটা নির্জন জায়গা বেছে নিয়ে সেখানে বসল। বসন্তের সন্ধ্যার পাহাড়ি মৃদু হাওয়া ওদের শরীরকে প্রাণোচ্ছল করে তুলল। ইরা বলে উঠল, ওয়েল ডান মিস্টার ফাজ। আমাদের প্রথম অ্যাসাইনমেন্ট সাকসেসফুল করার জন্য তুমি না থাকলে জানি না কি হতো। তোমার এবিলিটি দেখে তোমাকে মাত্র 5 মিনিট সময় দিতে পেরেছিলাম। অন্য কেউ থাকলে হয়তো আরও সময় নিত। এরকম করে লজ্জা দিও না, আমি আমার কাজ করেছি। অ্যাসাইনমেন্টটা সত্যিই কঠিন ছিল, তবে ম্যাক্স ক্রেডিট গোজ টু ইউ ইরা। এরকম একটা মাস্টার প্ল্যান না বানালে আমরা সাকসেসফুল নাও হতে পারতাম। এরপর দুজনের মধ্যে এদিক সেদিকের অনেক কথাই হতে থাকলো। একে অপরের অনেক গোপন তথ্য শেয়ার করলো তারা। ফাজ মাঝে মধ্যে ইরাকে হাসাতেও থাকলো। এদিকে মলি বারে বসে তার তৃতীয় ড্রিঙ্কে বার থেকে ব্যালকনির কাঁচ ভেদ করে সোজা তাকিয়ে ইরা আর ফাজের দিকে। ওর 2 চোখ জলে টলমল। ওর এই অবস্থা দেখে ভিক্টর এগিয়ে এলো। মলি, আর কত ড্রিঙ্ক করবি? চল ডান্স করবি, চল। আমি কোথাও যাব না। আরে বাবা, লেটস চিল। আজকের দিনে এরকম মুড করে বসে থাকিস না। যেটা হচ্ছে হতে দে। পরিস্থিতির ওপর আমাদের নিয়ন্ত্রণ থোড়াই আছে। চল ওঠ। ছাড়ো না আমায়। দেখ, নাটক করিস না, এসব পার্ট অফ লাইফ। এত সিরিয়াস হয়ে কি হবে? এসব জীবনে আসতেই থাকে, আর আমাদের জীবনে কোনো কিছুই স্থায়ী নয়। তাই সব ভুলে এনজয় কর। আর আমাকে দাদার চোখে দেখিস তো? তাহলে দাদার একটা কথা শোন, ওর দেখি। ভিক্টর মলিকে হাত ধরে টেনে তুলে যেখানে তরুণ তরুণীরা আনন্দে গা হেলাতে ব্যস্ত সেই চত্বরে নিয়ে গেল। মলি অনিচ্ছা সত্ত্বেও পা দোলানো শুরু করলো। ধীরে ধীরে ও স্বাভাবিক হতে লাগলো। ভিক্টর ওকে হাসানোর চেষ্টা করলো। এদিকে ইরা আর ফাজ নিজেদের প্রাথমিক জীবন নিয়ে আলোচনা করছে। ফাজ ওর ছোটবেলার গল্প বলছে, ইরা এক মনে শুনছে। যদিও ওর কানে কিছু যাচ্ছে বলে মনে হচ্ছে না। ও এক দৃষ্টে ফাজের চোখের দিকে তাকিয়ে কিছু একটা খোঁজার চেষ্টা করছে।
ওর মনের দীর্ঘ দিনের বাঁধ দেওয়া নদীটা এখন আর আটকে থাকতে চাইছে না। মনের সব বাঁধন খুলে ভরা প্লাবনে আবার ভাসিয়ে দিতে চাইছে ইরাকে। ইরা, ইরা, হোয়াট হ্যাপেন্ড? তুমি কোথায়? না না, কিছু না, একটু অতীতে ফিরে গিয়েছিলাম। ফাজ ইরার হাতে হাত রাখল। অনেকদিন পর কোনো পুরুষের স্পর্শে ইরার মনে আবার শিহরণ জাগল। ফাজ বলল, অতীতে যা হয়েছে ভুলে যাও, তবে এবার থেকে সবসময় আমাকে তোমার পাশে পাবে। তখনই হঠাৎ ইরার মোবাইল ফোনে একটা মেল ঢুকল, ক্যাসপারের মেসেজ। ইরা মন দিয়ে পড়ল। মোবাইল বন্ধ করে ইরা বলে উঠল, তোমার পারফরমেন্সে ক্যাসপার খুব খুশি হয়েছে। নেক্সট টাইমের সব অ্যাসাইনমেন্ট এবার থেকে আমরা 10%ই পাবো। 2 উইকস পরে আমাদের নেক্সট অ্যাসাইনমেন্ট। এর মধ্যে কোনো পার্সোনাল কাজ থাকলে 2-3 দিনের ছুটি নিয়ে করে নিতে পারো। বাকিদেরও জানিয়ে দিচ্ছি। আমিও একবার বাড়ি থেকে ঘুরে আসবো, মা বাবার সঙ্গে অনেকদিন দেখা হয়নি। ছুটি কাটিয়ে ফিরে এসে আবার নিয়ন্সের অ্যাসাইনমেন্ট শুরু হলো। আবার গুরুতর প্ল্যানিং, শারীরিক আর মানসিক ব্যায়াম, টান টান উত্তেজনা, প্রচুর হার্ডওয়ার্ক এবং অবশেষে সাফল্য। 2 মাসে ওরা পরপর অভিযান চালালো সিডনি, কুয়ালালামপুর এবং টোকিও। প্রতি ক্ষেত্রে সাফল্য, কাঁড়ি কাঁড়ি টাকা। সঙ্গে ফাজ আর ইরার অন্তরঙ্গতাও বেড়ে উঠল। প্রতি অভিযানের সঙ্গে ওরা একে অপরের আরও কাছাকাছি আসতে লাগলো। মলির এখন আর ওদের নিয়ে খুব একটা সমস্যা হয় না। ও জীবনটাকে আরও অনেক প্র্যাকটিক্যালভাবে নিতে শিখে গেছে। নিজের সমস্ত ভালোবাসা আর অন্তরঙ্গতা ও তুলে রেখেছে নিজের অন্য কোনো কাল্পনিক জীবনসঙ্গীর জন্য। টোকিও মিশনের পর এক সন্ধ্যায় ভারতীয় ডেরায় ইরা আর ফাজ হোটেলের ব্যালকনিতে। দক্ষিণ ভারতে এখন বসন্তের মরশুম শেষ। দিনের দাবদাহের পর সন্ধ্যার মনোরম প্রাকৃতিক হাওয়া বইছে। বাতাসে কোথাও থেকে ল্যাভেন্ডারের সুগন্ধ ভেসে আসছে। ফাজ বলে উঠল, অনেক কদিন থেকেই একটা কথা তোমায় বলবো ভাবছি, কিন্তু বলতে পারছি না। আর কতবার বলবে? আরে ধুত, সেই কথা নয়। তাহলে? ব্যালকনির দিকে কিছুটা এগিয়ে গিয়ে ফাজ বলে উঠল, আচ্ছা, ক্যাসপারের জন্য আমরা তো এত কাজ করছি, অথচ ওর কোনো দিন আমাদের সঙ্গে দেখা করার ইচ্ছা হয় না। টিম মেম্বারদেরকে সামনাসামনি দেখে ওদের হাল হকিকত জিজ্ঞেস করার ইচ্ছা হয় না। ফাজের কথায় ইরা হো হো করে হেসে উঠল। তারপর হাসি থামিয়ে বলল, পাগল কোথাকার। ঘরে বসে যে টাকা পেয়ে যাচ্ছে তার বইয়েই গেছে টিম মেম্বারদের সাথে দেখা করতে। এ কি আর কোনো কোম্পানির মালিক যে কর্মীদের সুবিধা অসুবিধার কথা আলোচনা করবে? এই শুধু টাকা চেনে। টাকা ছাড়া আমাদের সঙ্গে ক্যাসপারের কোনো সম্পর্ক নেই। ওর নাই বা ইচ্ছা থাকলো, আমাদের তো মানুষটাকে দেখতে ইচ্ছে করে। আর ইউ ম্যাড? ক্যাসপারকে এখন পর্যন্ত নিজেই দেখেছে কিনা সন্দেহ আছে। এই ত্রিভুবনে ক্যাসপারকে কেউ কোনোদিন দেখেনি। ওর কোনো ছবিও পুলিশ রেকর্ডে নেই। এটাই তো কারণ, এক্স্যাক্টলি এই কারণেই আমি ওকে দেখতে চাই। একবার অন্তত সামনাসামনি মানুষটাকে একবার ছুঁয়ে দেখতে চাই, আদৌ ওর কোনো অস্তিত্ব আছে কি না সেটা পরখ করতে। আর ইউ সিরিয়াস? আই এম ড্যাম সিরিয়াস ডার্লিং। আর আমি চাই তুমি আমার জন্য এটা করো। কি করব আমি? তুমি প্লিজ একবার ক্যাসপারের সঙ্গে আমাদের একটা মিটিং অ্যারেঞ্জ করো, শুধুমাত্র 5 মিনিটের জন্য হলেও হবে। প্লিজ প্লিজ, অনুরোধ করো না। ধরে নাও এই জীবনে এটাই আমার শেষ অনুরোধ। না শিবম, এরকম করে বলো না। আর কিছু চাই না তোমার কাছে। ঈশ্বরের দয়ায় আমাদের কাছে টাকা পয়সার অভাব নেই, আর কী বা চাইতে পারি। শুধুমাত্র এই অনুরোধটা রাখো। আর দেখা না করার কারণটাও তো আমি বুঝতে পারছি না। ইউরেনাসের জন্য আমরা এশিয়া প্যাসিফিক থেকে এবছর রেকর্ড রেভিনিউ জেনারেট করেছি। ক্যাসপার যে টাকার বিছানায় ঘুমিয়ে রয়েছে তার পেছনে আমাদের ক্রেডিট কম নেই। ফাজের কথায় কিছুটা চিন্তায় পড়ে গেল ইরা। ক্যাসপারকে দেখা করতে বললে তার কী কী কনসিকুয়েন্সেস হতে পারে সেগুলোই ওর মাথায় ঘুরপাক খেতে লাগলো। কিছুক্ষণ পর ও বলে উঠল, ঠিক আছে, আমি মেল পাঠাচ্ছি। সকালে কমন রুমে সকলে আড্ডায় বসেছে। যে যার নিজের নিজের মি টাইম আর গল্পে মশগুল। দরজা ঠেলে ইরা কমন রুমে প্রবেশ করল।
ফাজ কফি মেশিন থেকে এক কাপ কফি নিয়ে এসে ইরার সামনে রেখে ইরার পাশে বসলো। ইরা বলে উঠল, গতকাল তোমাদের একটা কথা বলা হয়নি। গতকাল সন্ধ্যায় ফাজ আর আমার মধ্যে একটা বিশেষ বিষয়ে আলোচনা হয়েছিল। ফাজের একান্ত ইচ্ছা ক্যাসপারের সঙ্গে দেখা করার। সকলে চোখ বড় বড় করে ফাজের দিকে তাকাতে লাগলো। মলি বলে উঠল, সেটা কি সম্ভব? আমি যতদূর জানি ক্যাসপারের মুখ কোনোদিন কেউ দেখেনি। যারা দেখেছে তারা আর এই ধরাধামে বেঁচে নেই। সেটা মাথায় রেখেই আমি মেলটা করেছিলাম। মেলের ভাষাটাও তাই পরিমার্জিত ছিল। তবে ভালো খবর, ক্যাসপার এতে কিছু মনে করেনি, বরঞ্চ কিছুটা খুশিই হয়েছে, কারণ এর আগে কেউ এই ধরনের আবদার করেনি। ক্যাসপারের তাই ফাজের উপর আস্থা আরও বেড়ে গেছে। যাই হোক, আজ বিকেলে ক্যাসপার আমাদের সঙ্গে দেখা করছে। ফাজের মুখমণ্ডলে একটা শান্তির ছায়া ফুটে উঠল। ইরা আবার বলল, সব থেকে বড় কথা, ওনার সঙ্গে দেখা করার জন্য আমাদের কোথাও যেতে হবে না, উনি স্বয়ং আমাদের এই ডেরায় উপস্থিত হচ্ছেন। সকলে আনন্দে উৎফুল্ল হয়ে উঠল। তবে কোহেন কিছুটা চিন্তিতভাবে বলল, আর ইউ শিওর ইরা? এটা আমাদের কোনো বিপদ ডেকে আনবে না তো? নিয়ন্স বর্তমানে ইউরেনাসের এশিয়া প্যাসিফিক রিজিয়নে মোস্ট প্রফিট মেকিং গ্রুপ। তাই নিয়ন্সকে কিছু করা মানে ক্যাসপারেরই লস। আর ক্যাসপার কোনোদিন লস মেকিং ডিসিশন নেয়নি। ক্যাসপার সম্বন্ধে অন্য কিছু না জানলেও এটা আমি ভালো করেই জানি। বিকেল হয়েছে। নিয়ন্সের টিম সেজে গুজে পার্টি সাজিয়ে গ্রাউন্ড ফ্লোর হলে ক্যাসপারের অপেক্ষায় উদ্গ্রীব। ক্যাসপার আসছে বলে হোটেলে আগে থেকে কথা বলে সমস্ত অতিথিদের বিদায় জানানো হয়েছে। এমনকি শুধুমাত্র ম্যানেজার আর বিশ্বস্ত দু একজন ছাড়া হোটেলের সমস্ত স্টাফদেরও ছুটি দিয়ে দেওয়া হয়েছে। ঘড়ির কাঁটা 4:30 ছুঁতেই হোটেলের মেন গেট থেকে খান আস্টেক 6.5 ফুটের কালো ব্লেজার আর কালো চশমা পরা বন্দুকধারী ইউরোপিয়ান লোকের আবির্ভাব হলো। প্রত্যেকের হাতে অত্যাধুনিক অটোমেটেড মেশিন গান। লোকগুলো সেন্ট্রাল হলের চারিদিকে বিন্যস্ত হয়ে নিজেদের পজিশন নিয়ে নিল। টিম নিয়ন্স বুঝতে পারল ক্যাসপার এসে গেছে। ওরা উঠে দাঁড়ালো। এরপর আরও 2 পার্সোনাল গার্ডের সঙ্গে প্রায় 6 ফুট উচ্চতার এক রাজভারী ব্যক্তির আবির্ভাব হলো। লোকটির পা থেকে মাথা পর্যন্ত কালোয় ঢাকা, মুখের সামনে একটা বড় হুডি। নিয়ন্সের বুঝতে অসুবিধা হলো না ক্যাসপার এখন ওদের সামনে দাঁড়িয়ে। ক্যাসপার কোনো কথা না বলে ধীরে ধীরে সামনে এগিয়ে এলো। ফুট 5 দূরে এসে দাঁড়িয়ে গেল। আস্তে আস্তে নিজের মুখের আবরণটা উপরে তুলল। পুরো মুখটা সামনে আসতেই ফাজের চোখ ধাঁধিয়ে গেল। সকলে আশ্চর্যভাবে ক্যাসপারের দিকে তাকিয়ে থাকলো। মিস্টার উইলিয়াম রকওয়েল, আপনি? অতর্কিতে ফাজের মুখ থেকে কথাটা বেরিয়ে গেল। ক্যাসপার দীর্ঘ অট্টহাসি দিল। ওর তীক্ষ্ণ হাসির আওয়াজ ফাঁকা হোটেলের কানায় কানায় অনুরণিত হয়ে উঠল। হাসি শেষ হলে ক্যাসপার বলে উঠল, ইয়েস মাই ডিয়ার ফাজ, পৃথিবীর দ্বিতীয় ধনী ব্যক্তি উইলিয়াম রকওয়েল, যার আছে সফটওয়্যার কোম্পানি, গোল্ড মাইন, অটোমোবাইলস, তেলের খনি, আরো কত কি। আমাকে সামনে থেকে দেখে কেমন লাগছে বলো? আমি অভিভূত স্যার ক্যাসপার। টিভি স্ক্রিনে আপনাকে কতবার দেখেছি, কিন্তু কোনোদিন ভাবতেও পারিনি এভাবে আমাদের দেখা হবে। তাই না? বলেই হঠাৎ নিজের 9mm পিস্তলটা বের করে ফাজের মাথায় তড়াক করে তাক করলো। নিয়ন্সে সকলে হতবাক। এটা কি হচ্ছে? কোহেনের পাটা কাঁপতে শুরু করেছে। ইরা কাঁপা গলায় বলে উঠল, আমাদের ভুল হয়ে গেছে স্যার, প্লিজ ফরগিভ আস। আমরা বুঝতে পারিনি আপনি এতটা রেগে যাবেন। ওকে ছেড়ে দিন স্যার, প্লিজ ওকে ছেড়ে দিন। ক্যাসপার নির্বিকারভাবে ফাজের চোখের দিকে তাকিয়ে বলে উঠল, তোমাকে কে পাঠিয়েছে সত্যি করে বলো। স্পিক আউট or I will press the trigger. ফাজ রীতিমতো আশ্চর্য ক্যাসপারের এইসব কাণ্ড কারখানা দেখে। ওর চোখে ভয় মিশ্রিত কৌতূহল। ও কিছু না বলে চুপ করে রইল। কিছুক্ষণ স্থির দৃষ্টিতে ফাজকে দেখার পর ক্যাসপার আস্তে করে বন্দুকটা নিচে নামিয়ে নিল। তারপর বলে উঠল, তোমরা ভয় পেও না, আমি কাউকে মারছি না, শুধুমাত্র পরখ করে নিচ্ছিলাম। আমার চোখ ধোঁকা দেয় না। সকলে হাঁফ ছেড়ে বাঁচল। ক্যাসপার আবার বলতে শুরু করলো,
মানতে হবে মিস্টার ফাজ, সত্যি তুমি সাহসী। তোমার আঙ্গুলের সঙ্গে সঙ্গে তোমার মস্তিষ্কের কোষগুলো সমানভাবে সক্ষম। সারা দুনিয়া যার নামে কাঁপে, তুমি তার পার্সোনাল বন্দুকের সামনে খাড়া হয়ে দাঁড়িয়ে আছো। গ্রেট ম্যান, তোমার সবই গ্রেট। আজ পর্যন্ত যতগুলো গ্রুপ তৈরি করেছি তার মধ্যে নিয়ন্স ইজ দ্য বেস্ট গ্রুপ আই এভার হ্যাড। তাই তো তোমাদের ডাকে ছুটে এলাম। এবার গার্ডদের প্রতি বলে উঠলেন, রিল্যাক্স, দে আর মাই ফ্রেন্ডস। অনেক ধন্যবাদ স্যার, আমি ভাবতেই পারিনি সত্যি আপনি আমাদের সঙ্গে দেখা করবেন। হ্যাঁ, ভাবার কথাও নয়। একটা সত্যি কথা বলবো, এই গার্ডগুলোকে দেখছো, এরাও এর আগে আমার মুখ কখনো দেখেনি। তোমাদের জন্য আজ এরাও ক্যাসপারকে দেখতে পেল। ফাজ ধীরে ধীরে ক্যাসপারের দিকে এগিয়ে গেল। তারপর বলে উঠল, যদি কিছু মনে না করেন স্যার, আপনাকে একবার ছুঁয়ে দেখতে চাই। ছুঁয়ে দেখতে চাও? হ্যাঁ, কেন? আমি কি ভূত নাকি? হ্যাঁ, এই নাও দেখো। বলে হাতটা ফাজের দিকে এগিয়ে দিল। ফাজ ধীরে ধীরে এগিয়ে গিয়ে ক্যাসপারের হাতটা ছুঁল। তারপর অকস্মাৎ এক ঝটকায় ক্যাসপারকে কাছে হিঁচড়ে টেনে নিজের বাহু বন্ধনীতে ওর গলা টিপে ধরে কানে পিস্তল ঠেকিয়ে দিল। সমস্ত গার্ড মুহূর্তের মধ্যে তাদের ভয়ঙ্কর মেশিন গানগুলো ফাজের দিকে তাক করে এগিয়ে আসতে গেল। ফাজ চেঁচিয়ে বলে উঠল, এভরিবডি ফ্রিজ, নো ওয়ান মুভস এ স্টেপ অর আই উইল শুট ইউর ফাদার। নিয়ন্সের সদস্যরা হতবাক, এসব কি ঘটে চলেছে পরপর? ফাজও কি মজা করছে? ইরা প্রারম্ভিক ধাঁধা কাটিয়ে বলে উঠল, শিবম, এসব কি হচ্ছে? তুমি কি জানো তুমি কি করছো? বলতে বলতে এগিয়ে আসতে গেল। ফাজ চেঁচিয়ে বলে উঠল, স্টেপ ব্যাক ইরা, দিস ইজ মাই লাস্ট ওয়ার্নিং, আদারওয়াইজ হি ইজ ডেড ইন এ সেকেন্ড। ইরা থমকে গেল। ওর মাথার মধ্যে সব কেমন যেন ঘুরপাক খেতে লাগলো। ফাজের সিলেকশন, অ্যান্ড্রোমেডার মৃত্যু, বেদান্তের সঙ্গে কাটানো রাত, বাবা মায়ের হাসি ভরা মুখ, ফাজের প্রথম প্রেম নিবেদন, ওকে শিবম বলে ডাকা, ফাজের সঙ্গে সমস্ত অন্তরঙ্গ মুহূর্ত, সবকিছু ওর তালগোল পাকিয়ে গেল। ওর মাথার মধ্যে কে যেন বিষম শক্তি দিয়ে কোনো হাতুড়ি পেটাচ্ছে। ইরার হৃৎপিণ্ড হাঁপড়ের মতো ধরফড় করতে লাগলো। ধপাস করে ও মেঝেতে বসে পড়ল। ফাজ আবার চেঁচিয়ে উঠল, এভরিথিং ইজ ক্লিয়ার নাও, তোমরা এবার তাড়াতাড়ি বেরিয়ে এসো। হঠাৎ কোথা থেকে পিঁপড়ের মতো পিল পিল করে গোটা 20-25 জন সিভিল ড্রেসের পুলিশ জাতীয় লোক এসে ক্যাসপারের গার্ড সহ বাকি সবাইকে ঘিরে ফেলল। ওদের মধ্যে বিভিন্ন বর্ণের বিভিন্ন প্রান্তের লোক দেখা গেল। তারা ক্যাসপারের গার্ডদের বন্দুক কেড়ে নিয়ে প্রত্যেককে মাটিতে শুইয়ে দিয়ে ওদের হাতে হ্যান্ডকাফ পরিয়ে দিল। একজন অফিসার এসে ক্যাসপারের বন্দুকটা কেড়ে নিয়ে ওর হাতেও হাতকাটা পরিয়ে ওকে নীল ডাউন করিয়ে দিল। ফাজ ওর মাথায় বন্দুক ঠেকিয়ে রয়েছে। এমন সময় হলের মেন দরজায় বড় সড়ো চেহারার আফ্রিকান এক অফিসারের আবির্ভাব হলো। অফিসারটিকে দেখে নীল ডাউন অবস্থাতেই ক্যাসপার আবার অট্টহাস্য করতে লাগলো। তবে এবার এটা খুশির নয়, বরঞ্চ ঘৃণা আর ক্ষোভ মিশ্রিত অট্টহাস্য। ও দাঁত চিবিয়ে বলে উঠল, Michael Gregory, the greatest officer of Interpol. Yes, my holy friend. It's Gregory, your old friend. বছর চারেক আগেই তোমাদের প্রায় ধরেই নিয়েছিলাম যদি না আমাদের লোক তোমাদের সঙ্গ দিত। সেবারে তোমার মুখটাও দেখতে দেখতে রয়ে গিয়েছিলাম। এবারে অবশ্য তোমার খেলা শেষ। দীর্ঘ 4 বছর অপেক্ষা করেছি তোমার এই চাঁদবানা মুখটা দেখার জন্য। কত গেলি না দেখিয়েছ, কত লোকেরই না সর্বনাশ করেছ, আর এইসব নবীন ট্যালেন্টগুলোকে খারাপ কাজে লাগিয়ে কতই না রোজগার করেছ। তবেই তো পৃথিবীর দ্বিতীয় ধনী ব্যক্তি তুমি, মিস্টার উইলিয়াম রকওয়েল। এই প্রথমবার রকওয়েল ওরফে ক্যাসপারের মুখে ভয়ের ছাপ ফুটে উঠল। ক্ষণিকের মধ্যে নিজেকে সামলে নিয়ে ও বলে উঠল, এসব ভুলে যাও অফিসার, আমার হ্যান্ডকাপ খোলো, এসো আমরা হাত মিলিয়ে নিই। তুমি স্বপ্নেও কোনোদিন ভাবনি এত মার্কিন ডলারে আমি তোমাকে ঢেকে দেব। হ্যাঁ, সে পথ আর নেই বন্ধু।
মাথার উপরটায় একবার চোখ ফিরিয়ে দেখো। সকলে উপরের দিকে তাকালো। সিলিংয়ে লাগানো একটা মিডিয়াম সাইজের সিসিটিভি ক্যামেরায় সকলের চোখ গেল। গ্রেগরি আবার বলে উঠলেন, তুমি পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি হতে চেয়েছিলে। ইউরেনাস। ইউরেনাসের মতো হাইফাই নাম দিয়ে একটা ডাকাত দলের পালের গোদা হয়ে বসেছিলে। পৃথিবীর সব থেকে ধনী হতে না পারলেও স্টার তুমি আজ হয়েই গিয়েছো। ইয়েস মাই ডিয়ার, তোমাকে এখন গোটা পৃথিবীর লোক এই অবস্থায় দেখছে। ইউ আর লাইভ মাই ফ্রেন্ড। ক্যাসপারের মুখ ঘৃণা আর ক্রোধে অন্য রূপ ধারণ করলো। ও বাঘের মতো হুঙ্কার ছাড়ার চেষ্টা করলো। ফাজ এক লাথি মেরে ওকে মাটিতে শুইয়ে দিল। গ্রেগরি ফাজের দিকে এগিয়ে এলো, হাত বাড়িয়ে বলে উঠল, ওয়েল ডান অফিসার, মিশন দ্য ফাজ ইজ সাকসেসফুল। ইরা সহ নিয়ন্সের বাকি 3 জন হাঁ করে ফাজের দিকে তাকিয়ে রইল। মাঝবয়সী অফিসার গ্রেগরি আবার বলে উঠলেন, মিট আন্ডারকভার অফিসার মিস্টার অর্জুন নায়ার, বেস্ট অফিসার অফ ইন্টারপোল ফ্রম ব্রাসেলস, বর্ন ইন মহারাষ্ট্র, ইন্ডিয়া, বট আপ ইন লন্ডন। গ্রেগরি ইরাকে মেঝে থেকে তুলে চেয়ারে বসিয়ে দিয়ে বললেন, আই এম ভেরি সরি মিস ইরা। ও আমার কথাতেই তোমার সঙ্গে প্রেমের নাটক করেছিল। বিকজ ইউ আর দ্য টিম লিডার, অনলি ইউ ক্যান ব্রিং দিস ব্যাড ম্যান হিয়ার। ইরার চোখ ভিজে গেল। অশ্রুসিক্ত নয়নে ও ফাজের দিকে তাকালো। ফাজ নির্বিকারভাবে ইরার দিকে তাকিয়ে। গ্রেগরি আবার বলে উঠলেন, অর্জুনের সমস্ত ডিটেলস যেগুলো তোমরা সার্চ করে পেয়েছিলে সেগুলো সব ইন্টারপোলের বানানো। মিশন দ্য ফাজ এর জন্য অর্জুনের সমস্ত ব্যাকগ্রাউন্ড ডিটেলস সমস্ত ডেটা বুক থেকে মিটিয়ে নতুন ডেটা পুট করা হয়েছিল। তবে অর্জুনের ফাজ হয়ে ওঠার যে গল্প তোমরা শুনেছ সেটা আমি ওকে বলিনি। রীতিমতো হাস্যকর একটা কাহিনী নিজে থেকে বানিয়েই ও তোমাদের শুনিয়েছে। মলি, কোহেন আর ভিক্টর আশাহতভাবে চুপচাপ ফাজের দিকে একবার তাকালো। ওরা ফাজকে সত্যি ভালোবেসে ফেলেছিল। পরিবারের একটা অংশ হিসেবেই ধরে নিয়েছিল ওকে। তবে ইরার অবস্থা খুবই খারাপ। ওর চোখের জল যেন থামতে চাইছে না। গ্রেগরি আবার বললেন, তোমরা সকলেই নিশ্চয়ই ফাজ ভাইরাসের কথা শুনেছ। পৃথিবীর সমস্ত ভাইরাস ক্ষতিকর একমাত্র ফাজ ভাইরাস ছাড়া। এর কাজ ক্ষতিকর ব্যাকটেরিয়াদের ধ্বংস করে আমাদের পরোক্ষভাবে উপকার করা। আমরাও তাই অর্জুনকে একজন হ্যাকার রূপী ভাইরাসে পরিণত করলাম, যে তোমাদের মতো সমাজের ব্যাকটেরিয়াদের ধ্বংস করে সমাজের উপকার করবে। অর্জুন এই কারণেই ফাজ, আর এই মিশনের নাম দ্য ফাজ। পুরো 3 বছর লেগেছে আমাদের ওকে তৈরি করতে। বেস্ট হ্যাকিং টেকনিক্স, ভারতীয়দের মতো কথা বলা, খাওয়া দাওয়া সবকিছু ওকে শিখতে হয়েছে এই 3 বছরে। বিগত 1 বছর ধরেও দিল্লির কাছাকাছি একটা জবও করেছে। কেউ কোনোদিন ওর আসল পরিচয় জানতে পারেনি। ইন্টারপোলের অফিসাররা সকল বন্দীদের একে একে নিয়ে যেতে লাগলো। রকওয়েল অর্জুনের দিকে তাকিয়ে বলে উঠল, আমি তোকে শেষ করে দেব, শুধু একবার আমাকে বেরোতে দে। তুই ভুল করে বেরিয়ে গেলে তোকে আমি আগে শেষ করব, এ কথা আমি তোকে দিচ্ছি। টাকার বিছানায় অনেক ঘুমিয়েছিস ক্যাসপার, এবার জেলের মেঝেতে ঘুমাস। আর হ্যাঁ, ওখানে মশা তাড়ানোর ধূপও নিয়ে যাস। শুনেছি জেলে নাকি খুব মশা হয়। ক্যাসপার কটমট করে তাকাতে তাকাতে চলে গেল। মলি, কোহেন আর ভিক্টরকে পুলিশ ভ্যানে তোলা হলো। হাতকড়া পড়া অবস্থায় যাওয়ার আগে শেষবারের মতো ইরা ফাজকে বলে উঠল, অনেক কষ্টে জোড়া লাগিয়েছিলাম, আবার ভেঙে দিলে। ফাজ নিরুত্তর। তবে ওরও বাঁ চোখের কোণটা কি ভিজে উঠল বলা মুশকিল। শুনছিলেন ক্রাইম থ্রিলার দ্য ফাজ। গল্পের সূত্রধর ও গল্প পাঠে আমি ইমরান। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রাজলক্ষ্মী, অর্ণব, শুভ্রাঞ্জন, শুভাশিস, অন্তরা, প্রদীপ্ত, তাপস, সেমন্তী, গীতশ্রী ও ইমরান। আবহ ও সম্পাদনা ইমরান। আমাদের এই নতুন চ্যানেলটি এবং এর গল্পগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। আমাদের উৎসাহিত করতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন শব্দ গল্পদ্রুম।